আসসালামু আলাইকুম। কথা শোনা যায় আমার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আপনাদের রাতের খাওয়া দাওয়া হয়েছে? জি। আচ্ছা, ঠিক আছে। তা না হলে দেরি হয়ে যেতে পারে, তো এই জন্য বললাম আর কি। 2-1 মিনিট ওয়েট করি, তারপর শুরু করি। হ্যাঁ, কেবল তো 10টা বাজলো। 10টা 2 থেকে ক্লাস শুরু করি, ঠিক আছে? আপনারা কি এবার পার্ট 1 দিবেন জানুয়ারিতে? পরীক্ষার জি টিকেট ভাইয়া। আছে জানুয়ারির? কোন সাবজেক্টে ভাইয়া দিচ্ছেন? আমি আছি আচ্ছা আচ্ছা। ভাইয়া ডার্মাটোলজিতে। ওরে বাবা, কঠিন সাবজেক্ট। ভাইয়া পরীক্ষা ডেট বিষয়ে কিছু জানেন? কেউ বলে 11, 12, 13। এখন পর্যন্ত ওনারা মানে নোটিশ না দিলে কোনো কনফার্মেশন নেই, ওনাদের কোনো মানে ইয়ে নাই, মানে কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই, সবই ধারণা। রেসিডেন্সি যেমন আগে থেকে একটা গন্ধ পাওয়া যায়, বিসিবিএস ওইরকম পাওয়া যায় না আসলে। বিএসএমইউ তে অনেক আগে থেকে মিটিং হয় 2-4টা, বা অনেক বড় ভাইরাও জানতে পারে, ওখানে একটু কঠিন হয়ে যায়। কার্তিক ভাই, বায়োস্ট্যাট ক্লাস কেন করবেন? আপনার না পরীক্ষা? আচ্ছা ঠিক আছে, 10টা 2 বাজে আমি তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, আমি বায়োস্ট্যাট তো এমনিতেই খুবই ঝামেলার জিনিস। হ্যাঁ, আমি এই ক্লাসটা নিব বলে গত 3 দিন ধরে আমি অনেকগুলা ভিডিও দেখছি, আর আমার কাছে 2-3টা কোচিং সেন্টারের নোট আছে। এই ক্লাসটা আপনারা হচ্ছে আমার আগের ব্যাচগুলোতে শুনবেন যে এই ক্লাসটা আমি এর আগে কিন্তু নিই নাই, কোনো ব্যাচেই এই ক্লাসটা নিই নাই, কারণ এই ক্লাসটা কিন্তু একটা ঝামেলার ক্লাস আর কি। তো আমি এবার এই ক্লাসটা নেওয়ার জন্য আমি মোটামুটি অনেক পড়াশোনা করতেছি। তো যে জিনিসটা আমার ফিল করলাম সেটা হচ্ছে, পরে টার্ম গুলা বোঝা যায় না। আপনি একটা জিনিস জেনেসিস ম্যাট্রিক্স এর গাইডে পড়বেন, 4-5টা লাইন আছে, পড়তে পড়তে আপনার তৃতীয় চতুর্থ লাইনে যে আপনার মনে হবে না কিছু বুঝতেছি না, এটা বাদ দিয়ে দিই, পারবো না এটা। তো আমি আপনাকে যেটা আজকের পড়াতে বা আজকের ক্লাসে যেটা আমি করে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে, কনসেপশনটা একটু আগের নরমালের চেয়ে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব। আমি কখনোই বলতেছি না যে আজকের ক্লাস করে আপনি একদম খুব ভয়ঙ্কর লেভেলের মানে নলেজ হয়ে যাবে, একদম পরীক্ষায় 5টা প্রশ্ন আসলে 5টাই পারবেন, এটা বলতেছি না, কিন্তু আগের চেয়ে ভালো পারবেন যদি একটু মনোযোগ দেন। হ্যাঁ, তারপরে যদি আমার আমার নলেজ যদি ভবিষ্যতে আরেকটু বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমি আবার আরেকটু উন্নত মানের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমি যতটুকু শিখছি গত 2-3 দিনে, অনেকগুলা ভিডিও অনেকগুলা নোট টোট দেখে নিজের মতো করে বাংলার ইয়ে কি বলে যে এক্সাম্পল গুলা সেট করার চেষ্টা করছি, তাতে হয়তো আপনাদের উপকার হলেও হতে পারে। চলেন তাহলে শুরু করি। 10টা 3 বাজে অনেকে যারা জয়েন করার করে ফেলছে আর কি। অনেকদিন পরে জুম থেকে ক্লাস নিচ্ছে, মানে ফেসবুক থেকে না, এই জন্য একটু আমার ইয়ে করতে কষ্ট হচ্ছে, কিন্তু ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যেহেতু মানে আমার সাথে অ্যাক্টিভলি আছেন, সুতরাং আপনারা একটু ইয়ে করবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, বা কোনো জিনিস বুঝতে পারছেন কিনা। সব জিনিস আমি ক্লিয়ার করে বুঝাতে পারবো বিষয়টা এরকম না হয়তো, কিন্তু আহ এটা ঠিক যে অনেক কিছুই চেষ্টা করব, যেটা আমি পারবো না সেটা আমি আপনাদের বলে দিব আর কি, যে এটা আমি পারতেছি না, মাফ করে দেন। তাহলে পড়া হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে শুরু, তাই না? বায়োস্ট্যাটিস্টিক্স এর ফার্স্ট 2টা স্লাইডের কোনো পড়া নাই। হ্যাঁ,
কোনো পড়া নাই, শুধুমাত্র একটু শুনবেন। আমি বলে যাচ্ছি, আমার আজকের ক্লাস হচ্ছে আমি আপনাকে বাংলা করে দিব, বাংলা মিনিং করে দিব। সবকিছুর পারবো না, কিছু কিছুর পারবো, হ্যাঁ, চেষ্টা করতেছি। তাহলে ফার্স্ট হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। আমি দুই ভাগে ভাগ করি, আমার নিজের মতো করে পড়াচ্ছি, হ্যাঁ, পরীক্ষায় আসবে না এটা, আমি শুধুমাত্র ফার্স্ট জিনিসটা বলতেছি। স্ট্যাটিস্টিক্স এর বাংলা হচ্ছে পরিসংখ্যান করা, জরিপ, তাই তো। বায়ো মানে রিলেটেড টু মেডিকেল সায়েন্স। তাহলে মেডিকেল সায়েন্সের অল কাইন্ডস অফ রিসার্চ বলেন, জরিপ বলেন, অবজারভেশন বলেন, অ্যানালাইটিক্যাল স্টাডি বলেন, সার্চ বলেন, যা কিছুই বলেন না কেন, সব বায়োস্ট্যাটিস্টিক্স। মেডিকেল সায়েন্সের যত কাজ হয়, ধরে নেন কোভিডে একটা ভ্যাকসিন কাজ করবে কিনা, সেটার জন্য যে রিসার্চ করা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স এর একটা অংশ। কোন বয়সে কি ধরনের ক্যান্সার হয় রিসার্চ করা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স এর একটা অংশ। এগুলো শুনতে বিরক্ত লাগবে, পড়তেও বিরক্ত লাগবে, কিন্তু আপনার পড়া লাগবে, একটু ধৈর্য ধরে শোনেন। পরীক্ষায় আসবে না, এজন্য আমি টেনে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট, বায়োস্ট্যাটিস্টিক্স এ যে কাজটা করা হয়, বা আপনার যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায়, বা আমার ফেজ বিতে আছে, আমার যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স লাগবে। কেন লাগবে? কারণ প্রত্যেকেই আপনারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে গেলে আপনাদের এই শব্দটা করতেই হবে, রিসার্চ আপনার মাস্ট। রিসার্চ ছাড়া পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হবে না, ঠিক আছে। রিসার্চ আপনাকে করতেই হবে। সো রিসার্চ করতে গেলে আপনার বায়োস্ট্যাটিস্টিক্স জানতে হবে, তা না হলে কিন্তু হবে না। তাহলে সংজ্ঞাটা ইংলিশ সংজ্ঞা, সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমিক সার্চ ফর নলেজ টু সলভ প্রবলেম। তারপর মেডিকেল সায়েন্সের এমন কিছু প্রবলেম আছে, প্রবলেম সলভ করার জন্য আপনি যে সার্চ করবেন, তাই তো। এখন প্রবলেম সলভ বা কোনো কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাওয়ার জন্য আপনি যে কাজ কারবার গুলো করবেন সেটা হচ্ছে রিসার্চ। ধরেন আমি নিউরোলজিতে পড়ি, আমি কি কাজ করতে পারি এই মুহূর্তে? কোভিড এর রোগী, 100টা কোভিড রোগীর মধ্যে কয়জনের পরবর্তীতে স্ট্রোক হয়েছে, এটা নিয়ে কিন্তু আমি সার্চ করতে পারি, তাই না। হসপিটালে ভর্তি ছিল 100টা রোগী, তাদের মোবাইল নাম্বার রাখলাম, তাদেরকে আমি 1 মাস পর পর ফোন দিলাম যে আপনার অবস্থা কি। পরে দেখা গেল 2টা রোগীর পরবর্তীতে স্ট্রোক হয়েছে, আমি সেখান থেকে রিসার্চ করে একটা ডাটা দিয়ে বের করে দিতে পারি। এরকম প্রত্যেকের সাবজেক্ট আলাদা, যে যে সাবজেক্টে আপনি ভর্তি হবেন সে সেই সাবজেক্ট নিয়ে এই রিসার্চ করতে হবে। রিসার্চ না করলে কিন্তু আপনার এফসিপিএস বা রেসিডেন্সি বা ডিপ্লোমা পাস হবে না। রিসার্চ একটা অংশ। এখন সেই রিসার্চ বিভিন্ন টাইপের হতে পারে, এটা পরীক্ষায় আসবে না, আমি পড়াচ্ছি না। ডেসক্রিপটিভ, অ্যানালাইটিক, এগুলোর বাংলাও জটিল আছে, কিন্তু আমি পড়ানোর চেষ্টা করবো সামনের দিকে। এই শব্দগুলোর বাংলা আছে আর কি, এই শব্দগুলো সামনে আসবে। এখন একটু খেয়াল করে দেখেন, রিসার্চে প্রবলেম বলে একটা শব্দ আসলো। প্রবলেম মানে তো সমস্যা, তাই না। সমস্যা আসলে কি জিনিস? আমি আসলে এক ভাইয়ের মানে ক্লাস থেকে 2-4টা উদাহরণ নিয়ে আপনাদের সেট করার চেষ্টা করতেছি, মানে আমি যেভাবে বুঝছি। ভাই যেটা আমাদের বললেন, ধরে নেন আপনার, আমাদের শহরে যারা আমরা থাকি, আপনার বাসায় আপনি এক্সপেক্ট করেন যে আপনার বাসায় একটা কাজের মহিলা থাকবে, কিন্তু আপনার বাসায় কাজের মহিলা নাই। এই এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে যে পার্থক্য, এটা হচ্ছে প্রবলেম। একটা গ্রামের বাসায় কেউ কিন্তু এক্সপেক্টই করে না যে সে বাসায় একটা কাজের মানুষ থাকবে, সুতরাং সেটা প্রবলেম না। বাট আমার আপনার বাসায় কাজের মহিলা নাই, এটা বিশাল একটা প্রবলেম, ঠিক আছে। তাহলে এই প্রবলেমের অ্যান্সার খুঁজে বের করাটাই হচ্ছে রিসার্চ, কেন কাজের মহিলা নাই, ঠিক আছে। তো মেডিকেল সায়েন্সে এরকম প্রবলেম হচ্ছে যে আমাদের কোভিডে ভ্যাকসিন কেন নাই, কিভাবে বের করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে রিসার্চ, ঠিক আছে। কোভিড নিয়ে উদাহরণ দিচ্ছি কারণ এখন অল কাইন্ডস অফ, মানে গোটা ওয়ার্ল্ডে যা কাজ হচ্ছে সব 99% হচ্ছে কোভিড নিয়ে হচ্ছে, এজন্য কোভিড নিয়ে উদাহরণ দিলাম। এবার আসেন একদম ইনফিনিটি স্টার দিলাম। এই কনসেপশন যদি আপনি না ভালো করে ক্লিয়ার করতে না পারেন, আমি ধীরে ধীরে টানবো, বা কোনো জায়গা যদি আমি তাড়াতাড়ি বলি, আপনি যে কেউ আমাকে থামাই দিবেন, ভাই একটু থামেন আবার বলেন, ঠিক আছে। আমি না পারলে ইয়ে করব। ভেরিয়েবল এবং ডাটা নিয়ে মোটামুটি 12-13টা স্লাইড আছে, এটা যেন খুব ভালো কনসেপশন থাকে। বইয়ে কিন্তু ভেরিয়েবল নিয়ে অনেক কথা লেখা আছে, কথা পড়বেন এবং আস্তে আস্তে আপনি পাজলড হবেন। আগে আপনি ব্রেনের মধ্যে কনসেপশন ঢুকান, তারপরে আপনি বইয়ে কি কথা লেখা আছে না লেখা আছে ওগুলো পরে আসেন, আস্তে আস্তে ওগুলো আস্তে আস্তে পরে আসেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ভেরিয়েবল আর ডাটা, দুটো শব্দ আছে রিসার্চ করার জন্য, এটা লাগবে। আপনি যদি রিসার্চ করতে চান বা বায়োস্ট্যাট নিয়ে কাজ করতে চান, তো প্রথম যে শব্দটা আসবে ভেরিয়েবল বা ডাটা। আপনি ইনফরমেশন কোথায় থেকে নেবেন, কিভাবে নেবেন। ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হচ্ছে যেটা ভ্যারি করে, যেটা ভ্যারি করে, যেমন হচ্ছে বয়স, কারো 20 কারো 30, আপনারই আজকে 20 কালকে 20 বছর একদিন, এরকম। চুলের রং, কারো সাদা কারো কালো।
চুলের স্টাইল কারো রোনালদোর মতো, কারো রিভালদোর মতো, কারো মানে সচিন টেন্ডুলকারের মতো, কারো মেজাজ কখনো ভালো, কখনো খারাপ, কখনো এভারেজ। ঠিক আছে, তাহলে যার যেটা ভ্যারি করে সেটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে ডাটা কি একই জিনিস? একই জিনিস না, তবে কাছাকাছি জিনিস। ডাটা কি জিনিস? ভেরিয়েবলকে প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পান সেটা হচ্ছে ডাটা। ভেরিয়েবলকে প্রশ্ন করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ডাটা। ঠিক আছে, প্রশ্ন করেন, কাউকে জিজ্ঞেস করবেন আপনার বয়স কত, সে উত্তর দিল তার বয়স হচ্ছে 24 বছর। 24 বছর হচ্ছে ডাটা। চুলের রং কি, কেউ উত্তর দিল সাদা, দিস ইজ ডাটা। চুলের স্টাইল কি, চুলের স্টাইল হচ্ছে আর্মি শার্ট, আর্মি স্টাইল, এটা হচ্ছে ডাটা। ঠিক আছে, ভেরিয়েবল এবং ডাটার মধ্যে কোনো মানে কিছু জানার থাকলে বলেন। এতটুকুর মধ্যে আরো অনেক পড়া আছে, এতটুকুর মধ্যে যদি আপনার কোনো ঝামেলা থাকে তাহলে বলেন। কিছু কিছু ক্ষেত্রে ভেরিয়েবল ডাটা এক হয়ে যাবে, সেটা আলাদা জিনিস। এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা আমার মনে হয় নাই। চলেন পরের স্লাইডে যাই। দেখেন, সবার আগে ভেরিয়েবলের রিলেশনশিপ, এখান থেকে প্রশ্ন আসছে, ভালো করে পড়বেন। আমি কিন্তু পুরো টপিকসটা ইনফিনিটি স্টার দিয়ে রাখছি। ভেরিয়েবলের রিলেশনশিপ, ঠিক আছে, যে ভেরিয়েবল কত রিলেশনশিপ অনুযায়ী কি কি রকম হতে পারে। দেখেন, ভেরিয়েবল রিলেশনশিপ অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং এবং কনফাউন্ডিং 4 রকম হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং এবং কনফাউন্ডিং। এখন এগুলোর নাম দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, প্রথম দুটার নাম তো হয় বোঝা যাচ্ছে, পরের গুলার বাংলায় তো বোঝা যাচ্ছে না, সেটার ব্যাখ্যা তো দূরের থাক, তাই না? তাহলে চলেন আমরা একটু, আমাদের বাংলা না জানলেও চলবে, জিনিসটা বুঝতে হবে এক্সাম্পল দিয়ে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। চলেন শুরু করি। তাহলে দেখেন, ভেরিয়েবল হচ্ছে, আমি সবার ফার্স্টে দিছি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট, এই দুটা ভেরিয়েবল একসাথে বলার চেষ্টা করছি। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা ডিপেন্ডেন্টকে ইনফ্লুয়েন্স করবে, সে নিজে কারো উপর নির্ভর করে না। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে সে নিজে কারো উপর নির্ভর করে না, কিন্তু সে অন্যকে ইনফ্লুয়েন্স করে, কাকে? ডিপেন্ডেন্টকে। ডিপেন্ডেন্ট হচ্ছে ঠিক তার উল্টা, ডিপেন্ডেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের উপরে নির্ভর করে। তাহলে ডিপেন্ডেন্ট হচ্ছে কি, ইনফ্লুয়েন্সড বাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সুতরাং এতটুকু বলা যায় যে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কজ আর ডিপেন্ডেন্ট হচ্ছে ইফেক্ট। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ইনপুট, ডিপেন্ডেন্ট হচ্ছে আউটপুট। এতটুকু বোঝা যাচ্ছে কিনা? যাদের এতটুকুতেও বোঝা যাচ্ছে না তারা দয়া করে এক্সাম্পলটা পড়েন, একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করেন, স্মোকিং করলে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, সো স্মোকিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, লাং ক্যান্সার হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা, ওবেসিটি হলে এমআই হওয়ার সম্ভাবনা থাকে, সো ওবেসিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এমআই হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব। হ্যাঁ, প্রশ্ন যখন করব, আমি প্রশ্ন কারো নাম ধরে করব না, কিন্তু যে পারেন একটু অ্যান্সার দিয়ে দেন। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি যদি এই দুইটা মান না দিয়ে আমি যদি শুধুমাত্র দিতাম যে স্মোকিং, তাহলে কি আপনি বলতে পারতেন এটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? এটা বলা সম্ভব কিনা? এটা বলা সম্ভব কিনা? আমি শুধু স্মোকিং লিখে দিলাম, আপনি কি এটা বলতে পারবেন যে এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? বলা সম্ভব কিনা? যে কেউ একজন। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কজ। শুধু স্মোকিং বললে আপনি বলছেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার সবাই একটু খেয়াল করে দেখেন, আমি যদি ব্যাপারটা এরকম হয় যে এই স্মোকিং শুরু করছে প্রেমে ছ্যাঁকা খেয়ে, দেখেন তো এখন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবেন? সো কেউ যদি একটা উদাহরণ দেয়, আপনি কোনোদিনই বলতে পারবেন না যে এটা ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট। আমি কি বুঝতে পারছি? কেউ যদি একটা উদাহরণ দেয়, কখনোই বলা যাবে না এটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, দুইটা একসাথে দিতে হবে। দুইটা একসাথে দিলে তখন বলা সম্ভব। ঠিক আছে, দুইটা একসাথে দিলে বলা সম্ভব যে প্রেমে ছ্যাঁকা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্মোকিং হচ্ছে ডিপেন্ডেন্ট। এখন প্রেমে ছাকা বাদ দেন, স্মোকিং করলে লাং ক্যান্সার হয়, স্মোকিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, লাং ক্যান্সার হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বাংলা উদাহরণ দিলে আপনার মনে থাকবে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়। ঠিক আছে, হয়তো আপনার ওই স্মোকিং লাং ক্যান্সার ভুলে যাবেন, নিচের বাংলা উদাহরণ মনে থাকলেই হবে, একটা দিয়ে মনে রাখলেই হবে, সমস্যা নাই। পরীক্ষায় তো এটা আসবে না, পরীক্ষায় তো ডিজিজ আসবে, তাই না? পরীক্ষায় ডিজিজ আসবে, যে গাইনিতে পরীক্ষা দিবে সে গাইনিকোলজিক্যাল ডিজিজ আসবে, যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে সার্ভাইকাল ক্যান্সার হয়।
তো আমি এই উদাহরণ কেন সেট করব? আমি এই উদাহরণ সেট কারণ এখানে তো মেডিসিনের লোক আছে, বিভিন্ন জায়গা আছে। বাংলা একটা উদাহরণ সেট করে দিলাম, আপনি নিজের মতো করে ঠিক করে নিন। এতটুকুতে আশা করি কারো সমস্যা নেই। ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসছে, দয়া করে এটাকে কম গুরুত্ব দেওয়ার কোনো অপশনই নাই। নেক্সট, এবার আসেন ইন্টারভেইনিং। ইন্টারভেইনিং হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটা হচ্ছে ইন্টারভেইনিং। ঠিক আছে, যেমন শুধু আপনি যদি অ্যাথেরোস্ক্লেরোসিসটা বাদ দেন, দেখেন চর্বি খেলে এমআই হয়, তাহলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ওকে হয়ে গেল। কিন্তু খেয়াল করেন, চর্বি যে বেশি বেশি চর্বি খায়, তার রক্তনালীর মধ্যে চর্বিটা জমে যায়, দিস ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস, হলে পরবর্তীতে এমআই হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। সো মাঝখানেরটা হচ্ছে ইন্টারভেইনিং। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আবার দেখেন, লবণ খেলে কিন্তু যারা বেশি লবণ খায় তাদের হার্টের অসুখ, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট মাঝখানে আপনি আনেন না, লবণ খেলে কিন্তু প্রেসার বেশি হওয়ার সম্ভাবনা থাকে, আর প্রেসার বেশি হলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। মাঝখানেরটা হচ্ছে ইন্টারভেইনিং ভেরিয়েবল। আমার মনে হয় ইন্টারভেইনিং বোঝা খুব একটা কঠিন কিছু না, সহজ আছে। পরেরটা একটু ঝামেলা আছে, হ্যাঁ, পরেরটা ঝামেলা থাকলেও খুব বেশি পরীক্ষা আসে না। চলেন নেক্সট আসে কনফাউন্ডিং ভেরিয়েবল। কম্পাউন্ডিং ভেরিয়েবল হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের সম্পর্কের মধ্যে চির ধরায়, আগের ঠিক উল্টা, এটা একটা ভিলেন টাইপের। ঠিক আছে, এটা একটা ভিলেন টাইপের, ডিস্টর্ট দ্য রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট, এবং সে ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটার সাথে একটা আলাদা আলাদা রিলেশন মেনটেন করে, সেই রিলেশন আর ওদের নিজেদের মধ্যে রিলেশনটা ভেঙে দেওয়ার চেষ্টা করে। এখন আমার এই কথা শুনে আপনি হয়তো কম বুঝছেন, আমি জানি কম বোঝারই কথা, কারণ পুরোপুরি ক্লিয়ার হওয়ার কথা না, কারণ আমি নিজেও ক্লাস করে তো এটা ফিল করছি আর কি। আসেন ক্লিয়ার হই। দেখেন, যার ডায়াবেটিস আছে তার কিন্তু ডিমেনশিয়া হওয়ার চান্স বেশি। ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া রোগ। আবার দেখেন, যার ওল্ড এজ তারও ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি। এখন একটা লোকের বয়স 60 বছর, ডায়াবেটিক, ডিমেনশিয়া আছে, তাই তো? এখন আমাদের মতো নিউরোলজিস্টের কাছে যখন আসবে, তখন কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব যে ডিমেনশিয়া ডিউ টু হোয়াট, ইজ ইট ডিউ টু ডায়াবেটিস অর ওল্ড এজ? সুতরাং এই ওল্ড এজটা ডায়াবেটিস এবং ডিমেনশিয়ার মধ্যে সম্পর্ক খারাপ করে দিছে। ঠিক আছে, এই ওল্ড এজ ডায়াবেটিস এবং ডিমেনশিয়ার মধ্যে রিলেশন খারাপ করে দিছে। এটা হচ্ছে ওল্ড এজটা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। ওল্ড এজটা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল, খেয়াল রাখবেন। আবার আসেন, চর্বি খেলে এমআই হয়, আবার হাইপারটেনশনের জন্য এমআই হয়, আবার চর্বি খেলে হাইপারটেনশনও হতে পারে। সুতরাং এই হাইপারটেনশন থাকার কারণে বোঝা যাচ্ছে না যে এই এমআইটা, ধরে নেন একটা রোগী তার হাইপারটেনশনও আছে, রোগীটা আবার খুব মোটা। একটা রোগী তার হাইপারটেনশনও আছে, রোগীটা খুব মোটা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সেই রোগীর এমআই হয়েছে, এমআইটা কেন হয়েছে? ফ্যাট খাওয়ার জন্য হয়েছে নাকি হাইপারটেনশনের জন্য হয়েছে? যে কোনো একটা কারণে হওয়ার সম্ভাবনাই বেশি। সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন যে হাইপারটেনশনটা দুইজনের মধ্যে সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। ঠিক আছে, এখন এটার ইম্পর্টেন্স হিসেবে আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। এটার ইম্পর্টেন্স হিসেবে আমি আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি। আমি বইয়ের কথাবার্তা কিন্তু কম বলছি, আমি এক একটা স্লাইডে মাত্র 3 লাইন করে বলছি। দেখেন একটু খেয়াল করে, আপনি গবেষণা মানে সার্চ, আপনি মেডিসিন বা কার্ডিওলজির একজন ডাক্তার রেসিডেন্ট, বা আপনি এফসিপিএস করতেছেন কার্ডিওলজির উপরে, আপনার টপিকস হচ্ছে, আপনার রিসার্চের টপিকস হচ্ছে কতজন মোটা মানুষ বা কতজন চর্বি খাওয়া মানুষের এমআই হয়, 100 জনের মধ্যে শতকরা কতজন মোটা মানুষের এমআই হয়। এখন তার মধ্যে যদি হাইপার টেনশনের রোগী থাকে, তাহলে আপনার রিসার্চে ঝামেলা হবে না? আপনার রিসার্চে ঝামেলা হওয়ার কথা না, কারণ এই হাইপার টেনশনের জন্য তো এমআই হতে পারে। সুতরাং এর ইম্পর্টেন্স হচ্ছে যে অবশ্যই মোটা কিন্তু যার প্রেসার নাই তাকে আপনাকে সিলেক্ট করতে হবে। মোটা কিন্তু প্রেসার নাই তাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এটা হচ্ছে এর ইম্পর্টেন্স। তাহলে কনফাউন্ডিং এ মনে হয় অনেকেই মানে একটু কঠিন হয়ে গেল অনেকের জন্য। আবার প্রথম থেকে আসেন, তাহলে ভেরিয়েবল আসেন। ভেরিয়েবল মোট 4 রকমের, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। পড়ানো হয়ে গেছে, আবার একবার দেখেন। ইন্ডিপেন্ডেন্ট কারো উপর নির্ভর করে না, ডিপেন্ডেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের উপর নির্ভর করে। সো স্মোকিং করলে লাং ক্যান্সার হয়, স্মোকিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, লাং ক্যান্সার ডিপেন্ডেন্ট। মোটা মানুষের এমআই হওয়ার সম্ভাবনা থাকে,
মোটা মানুষের এমআই হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং মোটা মানুষ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এমআই হচ্ছে ডিপেন্ডেন্ট। ভালো লাগা থেকে ভালোবাসা হয়, ভালো লাগা ইন্ডিপেন্ডেন্ট, ভালোবাসা হচ্ছে ডিপেন্ডেন্ট, সবই পারেন। এদের মধ্যে যারা সম্পর্ক স্থাপন করে এটা ইন্টারভেইনিং, দ্যাট মিনস হাইপারটেনশন সল্ট আর স্ট্রোকের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে। লবণ খেলে হাইপারটেনশন হবে, হাইপারটেনশন হলে স্ট্রোক হবে। একইভাবে ফ্যাট খেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস খেলে এমআই হবে। এটা হচ্ছে ইন্টারভেইনিং। কম্পাউন্ডিং হচ্ছে এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মধ্যে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মধ্যে সম্পর্ক কিছুটা নষ্ট করতেছে, ঠিক আছে। ও নিজে দুটা জিনিসের সাথেই জড়িত, ঠিক আছে। যেমন হাইপারটেনশন ফ্যাট এবং এমআই দুইজনের সাথে জড়িত, সুতরাং হাইপারটেনশন এদের নিজেদের মধ্যে সম্পর্ক কিছুটা ডিস্টর্ট করে দিচ্ছে। আপনার যতটুকুই বোঝেন এটা নিয়ে ভাই সত্যি কথা বলতে কি আলোচনা না করলে হবে না। আপনি আপনার কোন একটা বন্ধু বান্ধবীর সাথে এই টপিকস গুলো নিয়ে বাংলায় আলোচনা করবেন, কনসেপশন আগে ক্লিয়ার হন, এরপরে প্রশ্ন পড়াশোনা গাইড ইত্যাদি ইত্যাদি করেন। এটা কিন্তু সহজ জিনিস না, এটা খুব জটিল খাইস্টা জিনিস। নেক্সট আসেন, ভেরিয়েবল এবং ডাটা, এদের দুইজনকে একসাথে নিলে, ভেরিয়েবল এবং ডাটা এদের দুইজনকে যদি আমি একসাথে নেই তাহলে দুই ভাগ, আরো ক্যারেক্টার অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। এদের ক্যারেক্টার অনুযায়ী এদেরকে আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। সবাই আপনারা জানেন কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভের একটা সিনোনিম আছে, কোয়ান্টিটেটিভের একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল, আর কোয়ালিটেটিভের সিনোনিম হচ্ছে ক্যাটাগরিয়াল, ঠিক আছে। আচ্ছা, এখন কোয়ান্টিটেটিভ মানে কি ভাই বলেন তো? কোয়ান্টিটি শব্দের অর্থ কি? একটা পরিমাপ, তাই না? কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, যেটা গণনা করা যায়, যেটা মিজার করা যায়, যেটা মিজার করার কোনো একটা স্কেল বা মেশিন আছে, তাই তো? তাহলে দেখেন কোয়ান্টিটেটিভ মেথড হচ্ছে, কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে যেটা অ্যামাউন্ট আছে, যেটা মিজার করা যায়, যেটা গণনা করা যায় এবং গণনা করার একটা স্কেল আছে, যেটা গণনা করার একটা স্কেল আছে, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। এখন গণনা করার স্কেল কি? গণনা করার স্কেল কি, তাই তো? ধরে নেন 100 জন রোগীর মধ্যে, 100 জন রোগীর মধ্যে কতজন রোগীর প্রেসার আছে এটা তো আপনি ফিক্সড গণনা করতে পারতেছেন, তাই না? এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটা কি জিনিস? এটা আরেক নাম হচ্ছে ক্যাটাগরিয়াল ডাটা, যেটা আপনার ক্যাটাগরি করা যায় কিন্তু একটার থেকে আরেকটার কোনো ইয়ে করা যায় না, একটা থেকে আরেকটার একটু খেয়াল করে দেখেন লেখা আছে ডিস্টিংগুইশ করা যায় না। যেমন মেল এবং ফিমেল দুটা দুই জিনিস, কিন্তু আবার খেয়াল দেখেন হিন্দু এবং মুসলিম, এটা হচ্ছে রিলিজিয়ন, দুটা দুই জিনিস, দুটাকে আপনি কিন্তু সংখ্যায় নিয়ে আসতে পারবেন না। তার মানে এদের কোনো ম্যাগনিটিউড নাই, এদেরকে মিজার করার জন্য কোনো স্কেল নাই। 4 নাম্বার পয়েন্ট আমি পরে বলতেছি, একটু কঠিন আছে। এদেরকে মিজার করার জন্য মতো কোনো স্কেল নাই। তাহলে কোয়ালিটেটিভ এর মধ্যে 1 2 3 4 5 6 বলে কোনো গণনা করা যায় না, ভালো খারাপ এরকম কিছু বলা যায় না, এদের মিজার করার কোনো স্কেল নাই। তাহলে এইটাও কিন্তু আমরা যেটা পড়তেছি এটা কিন্তু ইনফিনিটি স্টারের মধ্যেই আছে, আমরা কিন্তু ভেরিয়েবল ডাটা নিয়ে আসি, আমরা কিন্তু ভেরিয়েবল এবং ডাটা নিয়ে আসি। এখন এই লেখাগুলো পড়তে আপনার খারাপ লাগতেছে, আমি জানি খারাপ লাগারই কথা, যতক্ষণ না পর্যন্ত আপনার মাথায় বাংলা উদাহরণ না ঢুকবে আপনি কোনোদিনই ভালো এটা মাথায় রাখতে পারবেন না। সবচেয়ে বেটার হয় সেটা হচ্ছে আপনার যদি খাতা কলম নিয়ে বসেন তাহলে আমি বাংলা উদাহরণটা লিখে নেবেন, খালি হেডলাইন দিয়ে খালি উদাহরণটা লিখে নেবেন, পরে ক্লাসের সাথে মিলাই নিন, সুবিধা হবে। আমি এখন কোয়ান্টিটেটিভটা আগে শেষ করি, তারপর কোয়ালিটেটিভটা আসতেছি। তাহলে কোয়ান্টিটেটিভ দেখেন দুই রকম, একটা কন্টিনিউয়াস আর একটা ফিক্সড, একটা কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ফিক্সড বা ডিসক্রিট, একটা কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ফিক্সড বা ডিসক্রিট। মনে রাখার সহজ উপায় কি? কন্টিনিউয়াস আর ফিক্সড মনে রাখার সহজ উপায় কি? কন্টিনিউয়াসটা হচ্ছে আপনার দশমিক হতে পারে, দেখেন আমি আমার মতো করে বললাম, কন্টিনিউয়াসটা দশমিক হতে পারে, যেটা ডিসক্রিট বা ফিক্সড এটা কখনোই দশমিক হয় না, কখনোই দশমিক হয় না। এখন বইয়ের ভাষাটা দেখেন, বইয়ের ভাষা লেখা আছে কন্টিনিউয়াস হচ্ছে ফ্র্যাকশন বা রেঞ্জ হতে পারে, তাহলে ফ্র্যাকশনের বাংলায় ধরে রাখবেন দশমিক, ফ্র্যাকশনের বাংলায় দশমিক, যেমন 5/10 এটা ফ্র্যাকশন। রেঞ্জ মানে 20 থেকে 30, তো যাই হোক না কেন আপনি বলবেন কন্টিনিউয়াস হচ্ছে অলওয়েজ দশমিক হতে পারে, কিন্তু ডিসক্রিট বা ফিক্সড কখনোই দশমিক হয় না, এটা একটা ফিক্সড একটা নাম্বার, ঠিক আছে। উদাহরণ দিচ্ছি, হাইট কেউ বলবে 5 ফিট 2 ইঞ্চি,
ওয়েট কেউ বলবে হচ্ছে 10.5 কেজি। ব্লাড প্রেশার কেউ বলবে হচ্ছে 80 থেকে 120। এখন আপনি যদি বলেন যে একটা ক্লাসের ছেলেদের হাইটটা কত, এই ক্লাসে ক্লাস 10-এ পড়া ছেলেদের হাইট কত, আপনি বলতে পারবেন যে 120 থেকে 150 সেন্টিমিটার। কথার কথা, 120 থেকে 150 সেন্টিমিটার, এটা হচ্ছে হাইট। বলতে পারে যে ক্লাস 10-এ পড়া ছেলেদের ওয়েট কত, আপনি বলতে পারেন যে ওয়েট হচ্ছে মোটামুটি 60 থেকে 70 কেজির মধ্যেই। ঠিক আছে। সিস্টোলিক ব্লাড প্রেশার কত, আপনি বলতে পারেন যে 100 থেকে 120 এর মধ্যেই। সুতরাং এগুলো সবই হচ্ছে রেঞ্জ বা দশমিক। আর ডিসক্রিট বা ফিক্সড কি, ফ্যামিলি মেম্বার। ধরে নেন আপনার বাসায় 3 জন আছেন, আপনারা আর একটা বাচ্চা আছে, আপনি কি বলতে পারবেন আপনার বাসায় 3.5 জন? বলতে পারবেন না, আপনি বলবেন আপনার বাসায় মেম্বার 4 জন। একটা হসপিটালে পেশেন্ট সংখ্যা, আপনি যদি এরকম হয় আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সে 20টা ভালো রোগী মানে অ্যাডাল্ট রোগী আর একটা বাচ্চা, আপনি বলতে পারবেন 20.5 রোগী? বলতে পারবেন না, আপনি বলতে পারবেন যে আপনার হসপিটালে 21 জন রোগী ভর্তি আছে। এটা একটা ফিক্সড নাম্বার। হসপিটালে 21 জন ভর্তি আছে, এটা একটা ফিক্সড নাম্বার, তাই তো? যদি তাই হয় তাহলে এটা হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ ডাটা। তাহলে কোয়ান্টিটেটিভ ডাটা দুই রকম, কন্টিনিউয়াস আর ফিক্সড। সত্যি কথা বলতে পরীক্ষার হলে এইটাই আপনার মাথা খারাপ করে দিবে, কোনটা ভাই বলছিল ফিক্সড কোনটা কন্টিনিউয়াস। ফিক্সড না দিয়ে ডিসক্রিট দিলে আবার আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আল্লাহ কি বলছিল ভাই, আসলে এটা কি। এগুলো তো ভাই একটু আলোচনা করে বাংলা উদাহরণ সহ পড়বেন, একটু আলোচনা করে বাংলা উদাহরণ সহ পড়বেন। একটু আমাকে আওয়াজ দেন যে এতটুকু এইটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, একটু আওয়াজ দিন আর কি, একটু আওয়াজ দিন। সামনে আগাবো? ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা তো কোয়ান্টিটেটিভ পড়লাম, তাই না? এবার আসেন কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ পড়লাম, তাহলে কোয়ালিটেটিভের আরেক নাম পড়লাম ক্যাটাগরিয়াল। ক্যাটাগরিক্যাল, সম্ভবত আমি বানান ভুল লিখছি, টানা 2 দিন ধরে খালি টাইপই করতেছি, টাইপ করতে বেশ ভুল হয়ে গেছে আর কি। এখন এই ক্যাটাগরিয়াল বা কোয়ালিটেটিভ এরা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল আর একটা অর্ডিনাল। মনে রাখবেন কিভাবে, এর আগেরটা তো আমি দশমিক বললাম, এটা কিভাবে মনে রাখবেন? এটা মনে রাখবেন অর্ডিনাল শব্দটা আসছে অর্ডার থেকে, অর্ডারের বাংলা হচ্ছে ক্রম। ক্রম মানে হচ্ছে যেখানে ভালো খারাপ বা একটার থেকে আরেকটা হচ্ছে কম বেশির ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে অর্ডিনাল। যেমন আপনি কোন রোগীকে বললেন ব্যথা কেমন, রোগী বলতেছে মোটামুটি, রোগী বলতেছে কম, রোগী বলতেছে বেশি, এগুলো সবই হচ্ছে অর্ডিনাল। আপনি মানে করতেছেন ইনকাম কেমন আপনার, সে কেউ বলতে পারে আমি মোটামুটি ভালো ইনকাম করি, কেউ বলতেছে আমি এভারেজ করি, কেউ বলতেছে যে আমার ইনকাম অনেক পোর। তাহলে এটা হচ্ছে ক্রমের ব্যাপার স্যাপার যেটা আছে সেটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল হচ্ছে ক্যান নট বি এক্সপ্রেসড ইন অর্ডার বা ক্রম, মানে হচ্ছে এখানে এক্সাম্পল গুলো একটার সাথে আরেকটা আপনি ক্রম দিয়ে বলতে পারবেন না যে এটার চেয়ে এটা ভালো। আপনি কখনোই বলতে পারবেন না যে এই ধর্মের চেয়ে এই ধর্ম ভালো, কারণ যার যার ধর্ম তার তার কাছে ভালো। আপনি কখনোই বলতে পারবেন না যে ছেলে মেয়ের চেয়ে ভালো, কারণ মেয়ে তো বলবেন না অবশ্যই মেয়ে ভালো, প্রধানমন্ত্রী মেয়ে। এরকম হাজারো উদাহরণ আছে। সো মেল ফিমেল এটা হচ্ছে নমিনাল, অর্ডার ক্রম দিয়ে প্রকাশ করা যাবে না। স্কিনের কালার কারো সাদা কারো কালো, চোখের কালার কারো ব্রাউন কারো ব্লু কারো কালো, এগুলো হচ্ছে নমিনাল। একটা যার যেটা আছে সে সেটা বলতে পারে ভালো, কিন্তু আসলে এটা ক্রম দিয়ে প্রকাশ করা যাবে না। সো ভেরিয়েবল এবং ডাটার এক্সাম্পল আমার এখানেই শেষ, ভেরিয়েবল এবং ডাটার এক্সাম্পল আমার এখানেই শেষ। ঠিক আছে, টোটাল এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পল গুলা পড়ালাম, এখানে একটা এক্সেপশন আছে যেটা আমি এখনো পড়াইনি কিন্তু পরীক্ষা আসছে, সেটা আমি একটু পরে বলবো আপনাকে। তো সেটা আগে দেখাই, তারপরে আপনি আগে দেখেন, তারপরে আপনি ফিল করবেন। এইটা একটু দেখেন তো ভাই, প্রশ্নটা সেটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, হ্যাঁ, এফসিপিএস পরীক্ষায় আসা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে একটা রোগীর, এমআই রোগীর এসটি এলিভেশন কত মিলিমিটার, এটার জন্য যে ডাটাটা পাবো এই ডাটাটার কোয়ালিটেটিভ ডাটা নাকি কোয়ান্টিটেটিভ ডাটা, দয়া করে কেউ একজন বললেই হবে। কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ। কি এটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? কোয়ান্টিটেটিভ। দেখেন কোয়ান্টিটেটিভ। দেখেন এটা কোয়ান্টিটেটিভ হবে, কত মিলিমিটার, কতর প্রশ্ন করলে বলবে যে এসটি এলিভেশন 2 মিলিমিটার। সো দিস ইজ কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ। ঠিক আছে,
এবার আসেন, বলা হলো বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার 3টা ডাক্তারের, এক একজন এক একটা বললো, কেউ বললো 10, কেউ বললো 214, কেউ বললো 318। এখন বলেন এটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ। ভাই একটু দেখেন, দিস ইজ এক্সেপশন, দিস ইজ এক্সেপশন, একটু ভালো করে মনে রাখেন। দেখেন, যে বলছে 20, যে বলছে 214, যে বলছে 318, তিনজন একই জিনিস স্পেসিফাই করে, সেটা হচ্ছে তিনজনই ডাক্তার। এখানে ডাক্তার ছাড়া তার, এখানে এই 318 দেখে বোঝা যাচ্ছে না সে এফসিপিএস করা ডাক্তার, নাকি সে কনসালটেন্ট, নাকি সে প্রফেসর, নাকি সে মানে ডিপ্লোমা করা ডাক্তার, নাকি সে ইন্টার্ন ডাক্তার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা স্পেসিফাই করতেছে সে একজন ডাক্তার। এরকম আরো উদাহরণ দেই, আপনার একটু খেয়াল করে দেখবেন, আপনারা যারা কসমেটিক্স কেনেন, কসমেটিক্স এর মধ্যে একটা নাম্বার দেওয়া থাকে, বারকোড। এই বারকোড কি ইয়ে করে, এক একটার মধ্যে এক একটা নাম্বার আছে। এটা কি স্পেসিফাই করে? এটা স্পেসিফাই করে জিনিসটা অরিজিনাল মার্ক কোম্পানি থেকে আসছে। কিন্তু এই বারকোড দিয়ে বলা যায় না যে এই দুইটার মধ্যে এটা ভালো, বলা যাবে না। দিস ইজ এক্সেপশনাল, এরা সবাই কোয়ালিটেটিভ, যদিও এটা নাম্বারে প্রকাশ করছি কিন্তু এরা কোয়ালিটেটিভ। এটা একটু, এবং যেহেতু এটা একটা ফিক্সড নাম্বার, দশমিক না, সুতরাং কি ধরনের কোয়ালিটেটিভ? ফিক্সড বা ডিসক্রিট। ফিক্সড, সরি, এটা হচ্ছে অর্ডিনাল। পেজটা চলে যাচ্ছে, এই যে এটা দেখেন, may take numerical value which size is not meaningful, যেমন এনআইডির নাম্বার, যেমন বিএমডিসির নাম্বার। ঠিক আছে, তো এটা শুধুমাত্র কোয়ালিটেটিভ পড়েন, এর উদাহরণে ফেলা একটু কঠিন আছে। ঠিক আছে, এর উদাহরণে ফেলতে গেলে আবার আপনার দুইটার মধ্যে ঝামেলা লেগে যাবে, দরকার নাই। তাহলে এই পর্যন্ত আশা করি আপনি বুঝছেন, এই দুইটা একটু ঝামেলার বলে পরীক্ষায় আসছে এবং একটু ঝামেলার বলে একটু আলোচনা করলাম। নেক্সট আসেন, এটা একটু আপনার জন্য কঠিন হবে, এটার ম্যাট্রিক্সের ছক নিছি আমি। ম্যাট্রিক্স একটা ছক আছে ম্যাট্রিক্সের গাইডে, সেই ছকটার নিচে লেখা আছে যে বিসিপিএস এর এই ছকটা, বিসিপিএস এর নিজস্ব একটা বই আছে, ওদের কম্পিউটারের মধ্যে একটা বই রাখছে যেখান থেকে ওরা প্রশ্ন করে, যেটা কখনোই ওরা বের করে না। তো এই বিসিপিএস হচ্ছে, অনেকে বিসিপিএস এর যে বিভিন্ন ক্লাসগুলো হয় সেই ক্লাসে অনেক সময় বেশ কিছু ইনফরমেশন বের হয়ে যায়। এখন স্কেল অফ মেজারমেন্টে বিসিপিএস এর যে ছকটা ওদের নিজস্ব আছে, সেই ছকটাই এইটা। প্রশ্ন কি ধরনের আসতে পারে, যে আমরা যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা পড়লাম, এই ডাটাগুলার কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটাগুলো পড়লাম, এটা মেজার করার কোনো স্কেল আছে কিনা। গ্রসলি আমরা কোয়ালিটেটিভ ডাটা মেজার করার কোনো স্কেল গ্রসলি নাই, কিন্তু ওর যে এক্সাম্পলটা আমরা দিছি নমিনাল এবং অর্ডিনাল, এই এক্সাম্পলটা দেখেন আমি কালারই আলাদা করে দিছি, এই দুইটা ফর কোয়ালিটেটিভ, কারণ এটা দিয়ে কোনো সংখ্যা বোঝা যায় না। কোয়ালিটেটিভ, এটা দিয়ে কোনো সংখ্যা বোঝা যায় না, শুধু নামটা পড়লেই হবে। নমিনাল দিয়ে শুধু ক্যাটাগরি পড়া হয়, আমি একটু আগে পড়ালাম রিলিজিয়ন বা ছেলে মেয়ে, এগুলো আর কি। এটা দিয়ে শুধুমাত্র ক্যাটাগরি করা হয়, কিন্তু ক্যাটাগরির সাথে যদি র্যাঙ্কিং করা হয়, ভালো নাকি খারাপ, মাইল্ড মডারেট সিভিয়ার, পেইনটা মাইল্ড মডারেট সিভিয়ার কি, অথবা কারো বেতন এভারেজ গুড না পোর, এগুলো জিনিস হচ্ছে অর্ডিনাল। এই পর্যন্ত আমি কিন্তু আপনাকে পড়াইছি, সো একটু পড়া শেষ। এখন আসেন, দুটা নতুন টার্ম আপনি শিখতেছেন, একটা হচ্ছে ইন্টারভাল, একটা রেশিও। ইন্টারভাল আর রেশিও কেন করা হয়? আপনি বলবেন যে কোয়ান্টিটেটিভ ডাটা মেজার করার জন্য, কোয়ান্টিটেটিভ ডাটা মেজার করার জন্য, কোয়ান্টিটেটিভ ডাটা মেজার করার জন্য আমার রেশিও করা হয় এবং ইন্টারভাল করা হয়। এখন এখানে কি লেখা আছে এটা আপনার পড়ার দরকার নেই, আপনাকে শুধু একটা কথা বলি, ইন্টারভালের মধ্যে ইন্টারভালের যে এক্সাম্পল, ইন্টারভাল দিয়ে যে জিনিস মেজার করা হয় সেখানে একটা জিরো থাকে, এই জিরোর নাম হচ্ছে আরবিট্রারি জিরো। এখন একটু খেয়াল করেন, এই আরবিট্রারি জিরো কি, এটা না বুঝলে কি আপনার এটা পড়তে ভালো লাগবে? জীবনে আমি রিডিং পড়ে ভাই কিচ্ছু বুঝিনি, আরবিট্রারি জিরো সেটা আবার কি? এখন একটু খেয়াল করে দেখেন, আরবিট্রারি জিরো হচ্ছে অ্যাবসোলুট না, এটা হচ্ছে সাপেক্ষ জিরো। যেমন আমি আপনাকে এবার উদাহরণ দিচ্ছি, ধরে নেন কেউ বলছে যে তার জিরো ফিগার মানে বাস্তবতা হচ্ছে তার ভ্যানিশ, সে বলে আসলে কিছু নাই, এটা হচ্ছে জিরো ফিগার, তাই না? কিন্তু বাস্তবে কি জিরো ফিগার বলে কিছু আছে? জিরো ফিগার, তারও তো বডিতে কিছু না কিছু আছে, তাই না? এখন আসেন, আমরা বলতেছি টেম্পারেচার, তাপমাত্রা জিরো, জিরো মানে কি তাপমাত্রা নাই?
ধরে না 0°C, তার মানে কি সেখানে কোনো তাপমাত্রাই নাই? না, 0 কিন্তু স্কেলের একটা মেজারমেন্ট। এমনকি 0 নিচের তাপমাত্রাও আছে, 0 উপরের তাপমাত্রাও আছে, 0 নিজেও একটা তাপমাত্রা। সুতরাং এটা হচ্ছে সাপেক্ষ 0, আসল 0 না। এবার ভালো করে পড়াগুলা দেখেন, আমি যদি আপনাকে বুঝাতে পারি। দেখেন, এই 0-র একটা হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু থাকবে, ঠিক আছে? এবং প্রত্যেকটার মধ্যে ইন্টারভাল সমান থাকবে, আমি বুঝাই দিচ্ছি। এবং প্রত্যেকটা ডাটা 0-র দুই পাশে থাকবে। এখন আসেন, এই যে 0°C টেম্পারেচার, এর উপরে আছে 1°C, 2°C, 3°C। তাহলে আমার কথাটা একটু মিলান। হাইয়েস্ট আছে, লোয়েস্ট আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকের মধ্যে ইন্টারভাল কিন্তু 1, খেয়াল করে দেখছেন কিনা? এবার আসেন আরবিট্রারি 0 মানে সাপেক্ষ 0, আসল 0 না। এবার আসেন মেজার আইদার সাইড অফ দ্য 0, সো -1, -2, -3°C বলেও কথা আছে। আমি কি বুঝাতে পারছি? এখন আসেন জিরো ফিগার, আমি যে আপনাকে বাংলা উদাহরণ দিলাম, জিরো ফিগারের চেয়েও মানে চিকন মানুষ আছে, সে তাকে আপনি কি বলবেন? আপনি বলবেন ক্যাকিকটিক, ক্যান্সার বা টিবির রোগী, সে জিরো ফিগারের চেয়েও চিকন। জিরো ফিগার তার মানে নিশ্চয়ই আপনাকে একটা আদর্শ একটা মান ধরে নিছে, জিরো ফিগার মানে এরকম এরকম থাকবে, কিন্তু সেটা কিন্তু আসলে 0 না, সেটা একটা আইডিয়াল মাপ হয়তো। সেরকম 0°C বলে একটা টেম্পারেচার আছে, 0°C মানে ভ্যানিশ টেম্পারেচারই নাই, বিষয়টা কিন্তু এরকম না। এবার আসেন রেশিও, এখানে 0টা হচ্ছে অ্যাবসলিউট 0, 0-র নিচে থাকবে না, 0-র উপরে থাকবে। এখানে 0টা হচ্ছে অ্যাবসলিউট 0, 0-র নিচে থাকবে না, 0-র ওয়ান সাইড অফ দ্য 0 অনলি। যেমন রোগীর হাইট 0-র উপরে থাকবে, 0-র নিচে থাকবে না। রোগীর ওয়েট 0-র উপরে থাকবে, 0-র নিচে আসার কোনো রকম কোনো সম্ভাবনা নাই, 0-র নিচে আসার কোনো রকম কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এতটুকু আপনি বুঝছেন কিনা? আমি যে কয়টা লাইন বলছি সে কয়টা লাইন আপনি বুঝছেন কিনা? একটু সময় নেন, সময় নিয়ে কোন জায়গায় সমস্যা আছে সেটা বলতে পারেন। অ্যারিথমেটিক অ্যাসপেক্ট এটা দরকার নেই, পরীক্ষায় আসেনি, এটা আমি নিজেও বুঝতে যাইনি, আপনাদের বোঝানো আমার পক্ষে সম্ভব না। এতটুকু বুঝছেন কিনা? একটা 0-র দুই পাশেই, আর একটা হচ্ছে 0-র এক পাশে। এখন টেম্পারেচার 0-র দুই পাশেই হয়, হাইট ওয়েট 0-র এক পাশেই হয়। হাইট ওয়েটে 0 মানে সেখানে কোনো হাইটই নাই। কেউ যদি বলে আমার হাইট 0, তার মানে সে বাস্তবে সে বলে কিছু নাই। কিন্তু কেউ যদি বলে এখন 0°C টেম্পারেচার, তাহলে বাস্তবে একটা টেম্পারেচার আছে যেটার মান 0°C। ইন্টারভাল আর রেশিও কি কাজে ব্যবহার করা হয়? এটা কোয়ান্টিটেটিভ ডাটা মেজার করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? এতটুকু বুঝছেন কিনা একটু দেখেন, এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ক্লাস করতে কি বেশি বিরক্ত লাগতেছে? বায়োস্ট্যাট মানে তো ভাই স্ট্যাটিস্টিক্স। আমার মতো মানুষ সায়েন্স রেখে এখন আমি স্ট্যাটিস্টিক্স পড়াচ্ছি, বা পড়াতে পারতেছি কিনা সেটা নিয়ে নিজে একটু ভয় আছি আর কি। চলেন তাহলে সামনের দিকে আগাই। তাহলে একটু আপনারা একটু মুখে অ্যান্সার করবেন, হ্যাঁ? টেম্পারেচার দেখার জন্য কি ব্যবহার করছি, কোন স্কেল অফ মেজারমেন্ট, রিলিজিয়ন দেখার জন্য কোন স্কেল অফ মেজারমেন্ট ব্যবহার করতেছি, আপনারা দয়া করে একটু অ্যান্সার করবেন। আমি একটু রেস্ট করি, দয়া করে আপনারা অডিওটা চালু করে কথা বলবেন। টেম্পারেচার দেখার জন্য রিলিজিয়ন কোনটা, টেম্পারেচার কোনটা? টেম্পারেচারে ইন্টারভাল। টেম্পারেচার হচ্ছে ইন্টারভাল, আচ্ছা। আর তাহলে রিলিজিয়ন, ইন্টারভাল। রিলিজিয়নের ভুলে গেছেন? রিলিজিয়ন একদম কোয়ালিটেটিভের শুরুতে ছিল, একজন হিন্দু একজন মুসলমান, এটা দিয়ে এনাদের মধ্যে কি কোনো ভালো খারাপ এরকম কোনো পার্থক্য করা যায়? যদি করা না যায় নমিনাল। তাহলে এটা হচ্ছে নমিনাল। আর যদি পার্থক্য করা যেত, যেমন পেইন কম কোয়ালিটেটিভ এ তাহলে নমিনাল, তখন হচ্ছে তাহলে অর্ডিনাল। অর্ডিনাল হতো। তখন হতো অর্ডিনাল। জিনিসগুলা না বললে তো অর্ডিনাল আপনার মাথায়, মানে আপনার মাথা থেকে যদি এই জিনিসগুলা ছুটে যায়, আমি সামনের দিকে আগাতে পারবো না। আপনার মাথা থেকে যদি এই জিনিসগুলো ছুটে যায়, তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না, বুঝতে পারছেন? আচ্ছা, পুরাতনের মধ্যে একটু তাহলে ডাটার তো অনেক কিছুই হয়ে গেল, তাই না? আমাকে একটু বলেন তো যে দুই একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উদাহরণ দেন তো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উদাহরণ দেন দেখি।
ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উদাহরণ দেন। যেমন স্মোকিং Small- করলে লাং ক্যান্সার MI হয়, স্মোকিং হচ্ছে ডিপেন্ডেন্ট, মাইগ্রেনাল ইনফ্রাকশন, সরি ইনডিপেন্ডেন্ট, আর hypertension। লাং ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ভেরি গুড। মানে অবশ্যই এরকম উদাহরণ যদি কেউ শুনতে চায় তখন দুটা কথা বলে আপনাকে বলতে হবে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। এরকম যদি কেউ শুনতে চায়, যেমন এক ভাই বললেন যে এমআই স্ট্রোক, ভাই রোগের নাম বললে হবে না, আপনাকে উদাহরণ সহ বলতে হবে যে হাইপারটেনশন থাকলে এমআই হবে, বা স্মোকিং করলে বা ফ্যাট খেলে বা ওবেস থাকলে এমআই হবে। ঠিক আছে, এভাবে আপনাকে আলাদা করে বলতে হবে। কেউ একজন আমি যে উদাহরণ দিচ্ছি সেটা বললেই হবে, আপনি কষ্ট করে বের করতে হবে না। কনফাউন্ডিং এর উদাহরণ বলতে পারবেন কিনা? কনফাউন্ডিং এর উদাহরণ ফ্যাট খেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। না আপনি সরি, যেটা এটা বলতেছেন না। সেটা ইন্টারভেনিং। ডায়াবেটিস, Intervening. ডিমেনশিয়া, হ্যাঁ। ওল্ড এজ, ডায়াবেটিস মেলাইটাস থেকে diabetes, ডিমেনশিয়া হইতে পারে, ডিমেনশিয়া, আবার ওল্ড এজে হ্যাঁ ওল্ড ডিমেনশিয়া। এজে, সো এখানে ওল্ড এজ এখানে হচ্ছে ওল্ড একটা এজ কনফাউন্ডিং। আসলে কনফাউন্ডিং। ঠিক আছে, এরকম আরেকটা উদাহরণ ছিল, কেউ বলতে পারে? ফ্যাট, হাইপারটেনশন, ফ্যাট খেলে আর Fat, হলো এমআই, hypertension, MI. হাইপারটেনশন, এমআই হাইপারটেনশন খেলে হাইপারটেনশন থেকে এমআই হতে পারে। হতে পারে। এখানে হাইপারটেনশন হলো কনফাউন্ডিং। ঠিক আছে, ঠিক আছে। আসলে 3 থেকে 4 জন রেসপন্স করতেছেন। আমি কিন্তু ভাই সত্যি কথা বলতে খুব কম মানুষকে অ্যালাউ করছি এই একটা কারণে, যাতে আমি যারা আসলে ট্রুলি এফসিপিএস পরীক্ষা দিবে তাদের সাথে যেন আমার একটা ইন্টারাকশন হয়। ঠিক আছে, কিন্তু 3-4 জনের বেশি ইন্টারাকশন হচ্ছে না। এখন ভাই মানে যদি আপনার এখন মনোযোগ না থাকে তাহলে আমি ভিডিও আপলোড করে দিব, মানে যারা এখন হিস্টামিন রিসেপ্টর কিংবা হচ্ছে আপনার অ্যাড্রেনালিন গ্রুপে আছেন কিংবা ফার্স্ট অনলাইন ব্যাচে আছেন, ভিডিও দেখতে পারবেন। কিন্তু যদি আপনি ইন্টারাকশন না করেন তাহলে ভাই শুধু শুধু লাইভ থাকার দরকার নেই। পরের পয়েন্টে চলে যাচ্ছি আমি। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু জটিল হবে। হ্যাঁ, তো আপনি যদি সহজটাতেই মানে আপনি ব্রেন থেকে সহজটা চলে গেল তাহলে কিন্তু আপনি সামনের দিকে বুঝবেন না। আমি নিজে কিন্তু লাইভ ভিডিও দেখিনি, আমি নিজে কিন্তু মানে রেকর্ডেড ভিডিও দেখছি। আমি যে ক্লাসগুলো দেখছি তাতে আমার কি সুবিধা হয়েছে জানেন? আমি একটা ক্লাস টেনে দেখছি এবং ওই ক্লাসের উদাহরণ আমার ওই বইয়ে লিখছি, নিজের মতো চেঞ্জ করছি, ইত্যাদি ইত্যাদি করছি। তাতে একটু উপকার পাইছি আপনাদের সুবিধার জন্য। আপনি আমার সাথে লাইভে আছেন, ঠিক আছে, আপনি লাইভে থেকে আমাকে করতেছেন, মানে আমাকে পার্টিসিপেট করতেছেন, আপনার পড়া হয়ে যাচ্ছে, পড়া অনেকটাই হয়ে যাচ্ছে, কিন্তু দয়া করে এই উদাহরণটা সাথে বইয়ের পড়াটা মিলায় নিন। বই পড়তে গেলে কিন্তু আপনার কঠিন লাগবে, ইভেন ক্লাস করার পরও কিছুটা কঠিন লাগবে, উদাহরণ সহ মিলায় নিলে একটু সহজ লাগবে। খেয়াল রাখেন, আমরা ডাটা কালেকশন করি, আবার ডাটা কিছু জায়গা থেকে পাই। যেমন ধরে নেন, আমি একটু আগে বললাম যে শুরুতেই বলছি আমি নিউরোলজিতে পড়ি, সুতরাং কোভিড রোগী কয়জনের স্ট্রোক হচ্ছে এটা করতে গেলে কোভিড রোগীর ডাটা কিন্তু আমার লাগবে। কোভিড রোগী যে হসপিটালে ছিল তার ভর্তির ইনফরমেশন, অ্যাটলিস্ট মোবাইল নাম্বার, হসপিটালে ভর্তির সময় তার কোভিড টেস্ট পজিটিভ ছিল কিনা, পজিটিভ রোগীগুলাই তো আমি শুধু নিব, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেকটা হচ্ছে তাহলে এটা আমি কোথায় থেকে পাবো? হসপিটালের রেজিস্টার বা বুক থেকে পাবো, অথবা বিভিন্ন জায়গায় কিন্তু পেপারে বা পত্রিকায় সার্ভে রিপোর্ট থাকে, সেখান থেকে কিন্তু আপনি ইনফরমেশন পেতে পারেন। হসপিটালে বিভিন্ন স্যারের এক্সপেরিমেন্ট করা বিভিন্ন ল্যাবে ইনফরমেশন থাকে, সেখান থেকে আপনি ডাটা পেতে পারেন। জাস্ট একবার রিডিং করবেন, একটা স্টার আর কি। আমি কিন্তু ভ্যারিয়েবলের ডাটা ইনফিনিটি স্টার দিছি, এতক্ষণ পর্যন্ত পড়ালাম। সোর্স অফ ডাটা একটা স্টার, একবার একটু দেখে নিন। সোর্স এন্ড অফ ডাটা একটা স্টার, একবার একটু দেখে নিন। এখন আসেন, খুব জটিল একটা জিনিসের মধ্যে ঢুকতেছি, কিন্তু এটাও ইনফিনিটি স্টার। হ্যাঁ, খুব জটিল একটা জিনিসের মধ্যে ঢুকতেছি, এটাও ইনফিনিটি স্টার। ধরেন আপনি এফসিপিএস পার্ট 1 এর চান্স পেয়ে গেলেন। হ্যাঁ, এখন এফসিপিএস পার্ট 1 এর চান্স পেলে আপনাকে ট্রেনিং পোস্টে ঢুকতে হবে, সেটা গভর্নমেন্ট হন আর নন গভর্নমেন্ট হন। ট্রেনিং পোস্টে ঢোকার পরে কিছুদিনের মধ্যে বলবে যে আপনি একটা প্রোটোকল পাস করান, কি বিষয়ে গবেষণা করতে চান, কোন স্যারের আন্ডারে করতে চান। এখন আপনাকে কিন্তু এফসিপিএস পার্ট 1 পাস করা মোটামুটি 6 মাসের মধ্যে এটা রেডি করলে ভালো, কোন একটা প্রফেসরের আন্ডারে আপনাকে কাজ করতে হবে। তো প্রোটোকলটা হচ্ছে কি, আপনি ওদের কাছে দিবেন যে আপনি কোভিড রোগীর, ধরে নেন আপনি গাইনির লোক, কোভিড রোগীর কয়জনের ইনফার্টিলিটি হচ্ছে, আপনি গাইনিতে কাজ করবেন। কোভিড রোগীর কয়জনের ইনফার্টিলিটি হচ্ছে, মানে বাচ্চা হচ্ছে না, এটা নিয়ে আপনি করবেন। এখন আপনি কিভাবে কাজ করবেন, আপনি কি
কাজ এই বায়োস্ট্যাটিস্টিক্স বা রিসার্চ করার অনেকগুলো মেথড আছে। কোন মেথডে কাজ করবেন? নাম্বার 1, আপনি পপুলেশন হিসাবে কাকে কাকে নিবেন। নিশ্চয়ই আপনি পুরুষ মানুষকে নিলে হবে না। কোভিড রোগী কয়জনের ইনফার্টিলিটি হচ্ছে, আপনি পুরুষ, আপনি গাইনির লোক, আপনি মহিলা নিবেন। আচ্ছা, মহিলা 3 বছরের একটা মেয়ে নিলে হবে? আপনাকে অ্যাটলিস্ট ফার্টাইল এজ নিতে হবে। ধরেন যার বয়স হচ্ছে 14 বা 15, মেনস্ট্রুয়েশন শুরু হয়ে 1-2 বছর হয়েছে, এবং হাইস্ট এজ ধরতে হবে 30, 35, 40, তাই তো? তাহলে এগুলো পুরোটার মধ্যে পুরোটা মিলে একটা স্টাডি ডিজাইন আছে। তাহলে এই যে আপনি বয়সটা ঠিক করে নিচ্ছেন, ছেলে না মেয়েটা ঠিক করতেছেন, কোন ওয়েতে করবেন, এটা দেখেন সায়েন্টিফিক এন্ড ইথিক্যাল ওয়ে অফ সার্চ ভ্যালিড এন্ড রিলায়েবল ইনফরমেশন। মানে ভ্যালিড রিলায়েবল ইনফরমেশন কোনটা? কোভিড রোগীর ইনফার্টিলিটি হয়, এটা হচ্ছে রিলায়েবল একটা ইনফরমেশন। এই ইনফরমেশনটা সার্চ করবেন কিভাবে? সায়েন্টিফিক উপায় এবং ইথিক্যাল উপায়। কি হতে হবে? জিনিসটা ভ্যালিড হতে হবে। ভ্যালিডের বাংলাটা হচ্ছে সত্য বা সত্যের নেয়ার টু সত্য, এটা হচ্ছে ভ্যালিড। রিলায়েবল মানে যেটা বিশ্বাসযোগ্য, এই দুইটাই হতে হবে, সত্য এবং বিশ্বাসযোগ্য দুটাই হতে হবে। তা না হলে কিন্তু হবে না। সংজ্ঞা লাগবে না, আমি আপনাকে এই স্লাইড পড়লাম, একটা জিনিসও পরীক্ষায় আসবে না, কিন্তু স্টাডি ডিজাইনের উপর সামনে পড়া আছে। সামনে আসেন, এবার আসেন টাইপ অফ স্টাডি ডিজাইন। এই পেজ থেকে প্রশ্ন আসবে, ইনফিনিটি স্টার দিলাম। টাইপ অফ স্টাডি ডিজাইন, আপনি কি নিয়ে গবেষণা করতে চান এর উপর স্টাডি ডিজাইন কিন্তু আলাদা হবে। এর উপর স্টাডি ডিজাইন কিন্তু আলাদা হবে। তাহলে ফার্স্ট দুটা ভাগে ভাগ করছে, খুব মনোযোগ দিয়ে শোনেন ভাই। হ্যাঁ, আপনার কাছে অনুরোধ থাকছে আমার যে আপনি খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন, কারণ আমি সহজ জিনিস পড়াচ্ছি না, একটু খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। তাহলে কি বললাম? স্টাডি ডিজাইন দুই রকম আছে, একটা অবজারভেশনাল, একটা এক্সপেরিমেন্টাল। আপনি রিসার্চটা কিভাবে করবেন, ঠিক আছে? আপনি যে বিসিপিএস এ কাগজ জমা দিবেন যে স্যার আমি এই পরীক্ষাটা করব, এই রিসার্চটা করব, এভাবে করব, এই করার উপায় হচ্ছে দুইটা, একটা অবজারভেশনাল আর একটা এক্সপেরিমেন্টাল। ঠিক আছে ভাই? অবজারভেশনাল মানে হচ্ছে যে কোনো, এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে যেখানে ইন্টারভেনশন থাকবে, এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে যেখানে ইন্টারভেনশন থাকবে। এখানে ইন্টারভেনশন মানে অপারেশন মনে করেন না। ইন্টারভেনশন মানে হচ্ছে আপনি যে পরীক্ষা করবেন সেটা হচ্ছে আপনি নিজে কিছু না কিছু এক্সট্রা করবেন রেজাল্ট পাওয়ার জন্য। যেমন ক্লিনিক্যাল ট্রায়াল, একটু খেয়াল করেন, কোভিডে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করছে, এটার জন্য আপনাকে 100টা রোগীকে ওই অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, দেন আপনি একটা রেজাল্ট পাবেন। অথবা কোভিডে কোন এই ভ্যাকসিনটা কাজ করছে কিনা, এর জন্য আপনি 100 জনকে ওই ভ্যাকসিনটা দিতে হবে, আর 100 জন ভ্যাকসিন দিতে হবে না। এই 100-200 জনের মধ্যে কার ইমিউনিটি বাড়তেছে ভ্যাকসিন দেওয়ার পর, সেটা আপনাকে পার্থক্য করে দেন একটা রেজাল্ট নিয়ে আসতে হবে, তাই তো? সুতরাং আপনি যে ভ্যাকসিন তার গায়ের মধ্যে পুশ করলেন, দিস ইজ এক্সপেরিমেন্টাল, দিস ইজ ইন্টারভেনশন করলেন আপনি এই জিনিসটা ইন্টারভেনশন করলেন। আমি কি আপনাকে বুঝাতে পারছি? ধরে নেন বাজারে ওমিপ্রাজল চালু আছে, কিন্তু আপনি ইসোমিপ্রাজল চালু করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 100 জনকে ওমিপ্রাজল এবং ইসোমিপ্রাজল দুটাই খাওয়াতে হবে, বা 100 জনকে ওমিপ্রাজল খাওয়ালেন, 100 জনকে ইসোমিপ্রাজল খাওয়ালেন। খাওয়ানোর পরে আপনি ইসোমিপ্রাজলের ভালো ভালো দিকগুলো ওষুধের কোম্পানির লোকগুলো এসে যেমন বলে ওইভাবে আপনাকে ওইটা বের করতে হবে, যদি ভালো আসলেই থাকে। কিরকম? বলবেন যে ইসোমিপ্রাজল খাওয়ার পরে অনেক রোগীর পেপটিক আলসারের হার কমে গেছে, 1 নম্বর। অথবা আপনি বলতে পারেন ইসোমিপ্রাজল দেওয়ার পরে যে পেপটিক আলসার ডিজিজ, আপনার পিপিআই থেকে যে কিডনির সমস্যা হতে পারে সেই সমস্যাটা অনেকখানি কমে গেছে, ইত্যাদি ইত্যাদি। মানে আপনাকে 100টা রোগীকে কিন্তু ওমিপ্রাজল ইসোমিপ্রাজল খাওয়াইতে হয়েছে, এটা হচ্ছে ইন্টারভেনশন। ঠিক আছে? তাহলে এটা কি ধরনের স্টাডি? এক্সপেরিমেন্টাল স্টাডি। এখানে অনেকগুলো আছে, কিন্তু একটা জিনিস নিয়ে আপনাদের পড়তে হবে, সেটা হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এটা নিয়ে আমি পরে পড়াবো, খুব বেশি পড়াবো না, পরীক্ষার যতটুকু লাগে। বাকি উদাহরণগুলো আপনি মুখস্থ করবেন, কমিউনিটি ইন্টারভেনশন, ক্লিনিক্যাল ট্রায়াল, কোয়াসি এক্সপেরিমেন্টাল, শুধু নাম জানবেন। আর একটা জিনিসই আমি ডিটেলস পড়াবো, এটা হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। একটা জিনিসই ডিটেলস পড়াবো, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। ঠিক আছে? নেক্সট আসেন, আপনাকে যেটা নিয়ে বেশি পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি। অবজারভেশনাল স্টাডিতে কোনো ইন্টারভেনশন থাকবে না, কিন্তু সেটা আবার দুই রকম। অবজারভেশনাল স্টাডি মানে সেখানে কোনো ইন্টারভেনশন থাকবে না, সেটা আবার দুই রকম, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে অ্যানালাইটিক। ডেসক্রিপটিভ, এখানে আমি সহজ কথা বলি, ডেসক্রিপটিভে
খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে আপনি কিছু একটা দেখে ডেসক্রিপশন দিলেন। ডেসক্রিপশন মানে বর্ণনা দিলেন। ডেসক্রিপশন মানে বর্ণনা দিলেন, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি। আর অ্যানালাইটিক মানে সেটা একটু নিজে গবেষণা করলেন, গবেষণা করে একটা ফাইনাল রেজাল্ট দিলেন, এটা অ্যানালাইটিক। ঠিক আছে, আপাত দৃষ্টিতে আপনার কোনটা ভালো মনে হচ্ছে, ডেসক্রিপটিভ না অ্যানালাইটিক? কেউ একজন বললেই হবে, একজন বললেই হবে। আপাত দৃষ্টিতে অ্যানালাইটিক্যাল ডিস্ট্রাকটিভ ভালো। আমি এখন ডিস্ট্রাকটিভ না, ডেসক্রিপটিভের চেয়ে অ্যানালাইটিকটা বেশি ভালো, কারণ আমি সামনে আরো অনেক পড়াবো, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে অ্যানালাইটিক কেন বেশি ভালো, এটা আমি পরে বলছি। আপাতত এটা গ্রস একটা বাংলা উদাহরণ দেই, যেটা আমি আমার ভিডিওতে পাইছি সেটাই বলছি। জেনেসিসের এক ভাই দিছে আর কি, ওনার থেকে নেওয়া, অর্থোপেডিক্সের এক ভাই। তো উনি যে উদাহরণটা দিছে সেটা হচ্ছে, ধরেন 30 বছরের একটা ছেলে, সে মেয়ে দেখতেছে বিয়ে করার জন্য। মেয়ে দেখে বাসায় এসে বর্ণনা দিচ্ছে যে এই মেয়ে FCPS পার্ট 1 পাস করা বা না পাস করা, এই মেয়ের চেহারা এরকম, এর বাড়ির বৃত্তান্ত এরকম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দিস ইজ ডেসক্রিপটিভ স্টাডি হলো। ঠিক আছে, এখন মানে ওই ছেলের বাবা বলতেছে এত ভালো মেয়ে হওয়ার পরও এতদিন বিয়ে হয়নি কেন, তাহলে নিশ্চয়ই কিছু ঝামেলা আছে। এই ঝামেলা নিয়ে উনি তো অ্যানালাইসিস করা শুরু করলেন। সে মেয়ের নিশ্চয় আগে 10টা প্রেম ছিল, আগে 2বার বিয়ে হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সে খুঁজে বের করার চেষ্টা করতেছে। দিস ইজ অ্যানালাইটিক স্টাডি। ঠিক আছে, এটা হচ্ছে আমি জাস্ট মানে আপনার মনে রাখার জন্য বললাম। ঠিক আছে, আসল পড়া ভিতরে আছে। ডেসক্রিপটিভের উদাহরণ দেখেন, কেস স্টাডি, কেস সিরিজ। ধরে নেন আপনার ওয়ার্ডে একটা রোগী ভর্তি হয়েছে, সেই রোগীর অনেক সময় আপনার ওয়ার্ডে যে রোগীটা ভর্তি হয়েছে, আপনার স্যারের যে ডিপার্টমেন্টের যে বড় স্যার, তার ওই রোগীটা খুব পছন্দ হলো। তখন ওই স্যার বললো এই রোগীর একটা কেস স্টাডি বের করো, কেস স্টাডি করো। তখন ওই রোগীর হিস্ট্রি, এক্সামিনেশন এবং তার যে ইনভেস্টিগেশন এবং তার যে ট্রিটমেন্ট পাচ্ছে, সেই ট্রিটমেন্টের রেসপন্স কেমন হচ্ছে, এই সব কিছু নিয়ে আপনি একদিন ক্লাসে প্রেজেন্ট করলেন। A patient name অমুক, বয়স এত, presented to us with the complaint of অমুক অমুক অমুক, আমরা এই পাইছি, এই ইনভেস্টিগেশন করলাম, এই ট্রিটমেন্ট দিছি, সে এখন মোটামুটি ভালো আছে বা ভালো নাই। দিস ইজ কেস স্টাডি, যেটা করতে আপনার সর্বোচ্চ একদিনেই হয়ে গেল। এবার আসেন কেস সিরিজ। কেস সিরিজ হচ্ছে ওই রোগীকে আপনি ওই রকম আরো 2-3টা রোগী প্রেজেন্ট করলেন একই টাইপের কেস সিরিজ। এগুলো পরীক্ষায় আসবে না, শুধু নামটা দেখলেন। ক্রস সেকশনাল স্টাডি, ভেরি ইম্পর্টেন্ট, আমি পড়াবো। ক্রস সেকশনাল স্টাডি এমন একটা স্টাডি যে অ্যানালাইটিকও হতে পারে, ডেসক্রিপটিভও হতে পারে, অ্যানালাইটিকও হতে পারে, আমি পড়াবো একটু পরে। এছাড়া অ্যানালাইটিকে আরো 2টা স্টাডি আছে, একটা কেস কন্ট্রোল, একটা কোহর্ট। আর ক্রস সেকশন, এইগুলো হচ্ছে ইনফিনিটি স্টার পড়া। কেস কন্ট্রোল এবং কোহর্টকে একসাথে বলা হয় লংগিচুডিনাল স্টাডি। কেস কন্ট্রোল এবং কোহর্টকে একসাথে বলা হয় লংগিচুডিনাল স্টাডি। কেন লংগিচুডিনাল আমি একটু পরে বলছি আপনাকে। এটা বোঝা কিন্তু খুব জরুরি ভাই। হ্যাঁ, কেস কন্ট্রোল, কোহর্ট এবং ক্রস সেকশন, এটা বোঝা খুব জরুরি। আমরা সামনে খুব জরুরির দিকে যাচ্ছি। তো খুব জরুরি বোঝার আগে আমি আপনাকে 2টা টার্ম বলি। হ্যাঁ, একটা হচ্ছে প্রোস্পেক্টিভ, একটা রেট্রোস্পেক্টিভ। প্রো মানে কি আর রেট্রো মানে কি, বাংলাটা বলতে পারেন? প্রো মানে কি আর রেট্রো মানে কি? প্রো মানে সামনের দিকে, ভেরি গুড। প্রো মানে সামনে যাবে আর রেট্রো মানে পিছনের দিকে যাবে। আরে ভাই ভালো বুঝছেন, খুব ভালো বুঝছেন, এতটুকু বুঝলেই হবে, এতটুকু বুঝলে এনাফ। এখন আসেন প্রসপেক্টিভ। আমি একটু বলি, 50 জন স্মোকার নিলেন, 50 জন স্মোকার। এই 50 জন স্মোকারকে আপনি প্রত্যেক 5 বছর পর পর ফলো আপ করেন। 20 বছর পর দেখলেন এদের মধ্যে 10 জনের ক্যান্সার হয়েছে। তাহলে ঘটনাটা কিন্তু আপনি সামনের দিকে ঘটাচ্ছেন, 50 জন স্মোকারকে আজকে নিলেন এবং প্রত্যেক 5 বছর পর পর ফলো আপ করে আপনি 20 বছর পরে দেখলেন 5 জনের ক্যান্সার হয়েছে। দিস ইজ প্রসপেক্টিভ স্টাডি। এবার আসেন রেট্রোস্পেক্টিভ স্টাডি। আপনার হসপিটালে 5 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে, আপনি এবার খুঁজবেন পিছন দিকে কি খুঁজবেন? এই 5 জনের ডায়রিয়া হওয়ার কারণ কি? হিস্ট্রি নিয়ে দেখলেন 5 জন একসাথে এক টেবিলে চাইনিজ খাইছে গতকালকে। দিস ইজ রেট্রোস্পেক্টিভ স্টাডি। আমি কি প্রসপেক্টিভ আর রেট্রোস্পেক্টিভ বোঝাতে পারছি কিনা? এতটুকু কোনো সমস্যা আছে কি? প্রসপেক্টিভ এবং রেট্রোস্পেক্টিভ কোনো সমস্যা আছে কি? না ভাইয়া। ভেরি গুড। নেক্সট,
এখন এই যে যতটুকু বললাম এর মধ্যে একটু উদাহরণ দেন তো আপনারা। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কিসের উদাহরণ? কেস কন্ট্রোল এক্সপেরিমেন্টাল স্টাডি, কেস সিরিজ কার উদাহরণ? বলেন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কিসের উদাহরণ? র্যান্ডমাইজ Experimental কন্ট্রোল study. ট্রায়াল হচ্ছে এক্সপেরিমেন্টাল। ভেরি গুড। কেস কন্ট্রোল কোহর্ট ডিসক্রিপটিভ কেস টাইপ, কন্ট্রোল, হয়নি। সরি observational, অ্যানালাইটিক্যাল কন্ট্রোল আর কোহর্ট হচ্ছে অ্যানালাইটিক্যাল। observation, অ্যানালাইটিক্যাল অবজারভেশন। Analytical observation. কেস সিরিজ কেস সিরিজ হচ্ছে ডিসক্রিপটিভ। descriptive, Descriptive. অবজারভেশন। কারো কোনো সন্দেহ আছে? না ভাই, আগের স্লাইড দেখবেন, দেখেন আগের স্লাইড দেখেন, ঠিক আছে? মিলাই নেন। এই যে আমি আপনাদের আরসিটি দিছি, কেস কন্ট্রোল কোহর্ট দিছি, এই তিনটা আর ক্রস সেকশন, এই কয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চলেন তাহলে সামনের দিকে আগাই। হ্যাঁ, যে যখন উত্তর দিচ্ছেন সাথে সাথে একটু মিউট করে নেবেন। আবার প্রশ্ন করার সময় বা করার সময় আবার আপনি করবেন, 1000 বার করবেন, ঠিক আছে? আমি চাইছি যে আসলে এফসিবিএস পার্ট 1 পরীক্ষা খুব বেশি জন দেয় না, পরীক্ষাটা একটু জটিল হয়তো, যে কয়জন দেয় বা দিচ্ছে তাদের একটু উপকার হোক, একটু অ্যাক্টিভ পার্টিসিপেশন করেন, আমার ভালো লাগবে। আমি যে ক্লাসের জন্য অনেক কষ্ট করছি, আমি মানে এই কষ্টটা একটু সার্থক হবে আপনি যখন দুই একটা উত্তর বলবেন, এছাড়া আর কিছু না। এবার আসেন, আমি একটু আগে উদাহরণ দিচ্ছি যে কেস কন্ট্রোল এবং কোহর্টকে একসাথে বলা হয় লঙ্গিচুডিনাল স্টাডি, একটু আগে উদাহরণ দিচ্ছি আমি। আর ক্রস সেকশনাল হচ্ছে আরেকটা উদাহরণ। তাহলে ক্রস সেকশনাল একটা, লঙ্গিচুডিনাল একটা, দুটো জিনিস। লঙ্গিচুডিনালের মধ্যে আবার কেস কন্ট্রোল কোহর্ট, এটা আমরা একটু পরে পড়বো। তাহলে আমাকে একটু বলেন তো, রেডিওলজির ভাষায় ধরে নেন যে সিটি স্ক্যানের, আপনারা ব্রেনের সিটি স্ক্যান এমআরআই দেখছেন, বা চেস্টের বা পেটের সিটি স্ক্যান দেখছেন, অ্যাবডোমেনের সিটি স্ক্যান এমআরআই, ওখানে ধরে নেন কথার কথা এটা একটা মানুষ, হ্যাঁ, এটা একটা মানুষ। এখন ক্রস সেকশনাল মানে তার যে এক্সরে বা সিটি স্ক্যানের ছবি আমি নিব, তখন এই বরাবর একটা স্লাইস কাটা হয়, নিয়ে তার একটা সিটি স্ক্যানের ছবি নেওয়া হয়, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই একটা স্লাইস দেখে কি ধরে নেন এখানে লিভার আছে পেটের, এখানে ধরে নেন কথার কথা স্প্লিন আছে, এখানে কিডনি আছে, এখানেও কিডনি আছে। এখন কথার কথা এই স্লাইস দেখে কিন্তু আপনি সর্বোচ্চ বলতে পারবেন যে তার কিডনির সমস্যা থাকলে আপনি বলতে পারবেন, কিন্তু লিভারের সমস্যা কিন্তু এই স্লাইডে আসবে না, অনেক কিছু ক্রস সেকশনে অনেক কিছু মিস হয়ে যাবে। কিন্তু লঙ্গিচুডিনাল যদি নেওয়া হয় তাহলে এইভাবে নেওয়া হবে, তাহলে কিন্তু সমস্যা ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। লঙ্গিচুডিনাল মানে হচ্ছে উপর থেকে নিচে, সুতরাং লঙ্গিচুডিনাল মানে হচ্ছে একটা পয়েন্ট থাকে যার আগের ফলো আপ বা পরের ফলো আপ করা হয়। ফলো আপ বলে একটা শব্দ আছে যেটা লঙ্গিচুডিনাল স্টাডিতে করা হয়, ক্রস সেকশনালে কোনো ফলো আপ করা হয় না, ক্রস সেকশনে কোনো ফলো আপ করা হয় না। তো যেখানে ফলো আপ নাই সেখানে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, এখন আমি উদাহরণ দিই, আপনি একটু ভালো করে শোনেন। সব মানে অনেকগুলো বাংলা উদাহরণ দিব যেটা পরীক্ষায় আসবে না কিন্তু বোঝার জন্য লাগবে। ধরেন যে আপনি ঢাকা শহরের জ্যাম নিয়ে একটা ক্রস সেকশনাল স্টাডি করতে চান। ঢাকা শহর, এখানে কিন্তু ফলো আপ নাই, একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু ফলো আপ নাই। ঢাকা শহরের জ্যাম নিয়ে একটা ক্রস সেকশনাল স্টাডি করতে চান, আপনি পাঁচজন ভলান্টিয়ার নিলেন, নিয়ে ঢাকা শহরের সবচেয়ে জ্যামের জায়গাগুলোকে পাঠিয়ে দিলেন। তারা একদিন সারাদিন থাকলো, থেকে ওরা আপনাকে এসে বলল, মানে মোটামুটি গ্রস যা বললো তাতে আপনি একটা ফাইনাল রিপোর্ট বললেন যে দুপুরের দিকে ট্রাফিক পুলিশ যারা আছে তারা দুপুরের দিকে ভাত খায়, এই ভাত খায় বলে দুপুরের দিকে একটু জ্যামটা বেশি থাকে, মানুষজন কথা শোনে না। আপনার রিপোর্ট কিন্তু শেষ, একদিনে বের হয়ে গেল, এটা হচ্ছে ক্রস সেকশনাল। কিন্তু এটাতে যদি এই কথাটা 100% সত্যি হতো তাহলে ট্রাফিক জ্যাম কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়া ঠিক করে দিতে পারতো, তার মানে কথাটা কিন্তু 100% সত্যি না। আরো অনেক কারণ আছে, আরো অনেক কারণ খুঁজে বের করতে কিন্তু আপনার ফলো আপ লাগবে, সো ক্রস সেকশন মোটামুটি একটা রেজাল্ট দেয়, সেটা যে দেয় না এটা বলা যাচ্ছে না, কিন্তু ফলো আপ করলে কিন্তু ওটার আরো অনেক রেজাল্ট বের হয়ে আসবে। আপনি ফলো আপ করে দেখলেন যে না, রিসেন্টলি অনেকগুলা পুলিশের রিটায়ারমেন্ট হয়ে গেছে,
রিসেন্টলি অনেকগুলা পুলিশের রিটায়ারমেন্ট হয়ে গেছে, পুলিশের সংখ্যা এখন কম, যার জন্য ঢাকা শহরে জ্যাম হচ্ছে, এটা হতে পারে। সুতরাং এগুলো ফলো আপ না করলে আসবে না। এরপরে দেখেন লংগিটিউডিনাল স্টাডি কোনটা। আমি একটু আগে আপনাকে উদাহরণ দিলাম যে 50 জন স্মোকারকে আপনি ফলো আপ করলেন 20 বছর বা 50 বছর ধরে, তারপরে 10 জনের লাং ক্যান্সার ধরা পড়লো। এই যে ফলো আপ করলেন, এটা হচ্ছে লংগিটিউডিনাল স্টাডি, মানে আপনি সামনের দিকে আগালেন অথবা পিছনের দিকে গেছেন, যাই হোক না কেন। এই একটা উদাহরণ কি আপনি বুঝতে পারছেন? আমি দ্বিতীয় উদাহরণে যাব কি? আচ্ছা, নেক্সট উদাহরণে আসি। এটা একটু মজার উদাহরণ, পরীক্ষায় আসবে না আর কি। উদাহরণটা হচ্ছে, ধরে নেন ফার্স্ট ইয়ারে আপনি মেডিকেলে ভর্তি হয়েছেন। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে একটা মেয়ের সাথে আপনার পরিচয় হয়েছে বা ছেলের সাথে আপনার পরিচয় হয়েছে। এরপরে 5 বছর ধরে অনেকবার দেখা করলেন, দিস ইজ ফলো আপ। ইন্টারনিতে যে বিয়ে করলেন, দিস ইজ লংগিটিউডিনাল স্টাডি। ঠিক আছে? এরপরে আসেন, একটা ছেলে ধরে নেন পাশ করার পরে তার বাবা বলছে একদিন বাসায় আয়, বাসায় এসে দেখলো যে চল একটা মেয়ে দেখতে যাবো, মেয়ে দেখলো, তার মোটামুটি দেখে পছন্দ হলো, বিয়ে হয়ে গেল। এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, ক্রস সেকশনাল স্টাডি, একদিনের কাজ কারবার, নো ফলো আপ। বুঝে গেছে? তাহলে লংগিটিউডিনাল স্টাডি এবং ক্রস সেকশনাল স্টাডির মধ্যে এই ডিফারেন্সটা বুঝতে পারছেন কিনা? এবার আমি আরেকটু বলি, 3 নাম্বার পয়েন্ট, এটা পরীক্ষায় আসার মতো পয়েন্ট। হ্যাঁ, এক্সাম্পলটা পরীক্ষায় আসার মতো এক্সাম্পল মনে রাখবেন। দেখেন, ধরেন যে আমি যেহেতু পিজিতে আছি, যেন শাহবাগ দিয়ে উদাহরণ দিলাম। শাহবাগ মোড়ে 50 জন ওবেস পেশেন্ট, একটু খেয়াল করেন, শাহবাগ মোড়ে 50 জন ওবেস পেশেন্টের কয়জনের এমআই এর হিস্ট্রি আছে, এটা নিয়ে আপনি একটা স্টাডি করতে চান। তাহলে আপনি কি করবেন? আপনি শাহবাগ মোড়ে যাবেন, ওই সময় 50 জন লোককে আপনি ধরে নিয়ে আসবেন। 50 জন কোন লোককে ধরে নিয়ে আসবেন? মোটা লোককে ধরে নিয়ে আসবেন। ধরে নিয়ে এসে আপনি সবার কাছ থেকে হিস্ট্রি শুনলেন যে আপনাদের মধ্যে কার কার এমআই হয়েছে। বললো যে 10 জনের এমআই হয়েছে, 10 জন। এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। ঠিক আছে? এই স্টাডির অসুবিধা কি? অসুবিধাটা একটু খেয়াল করেন। দেখেন, আপনি কিন্তু পরের দিন কিন্তু ওই বিসিবিএস এর যে হবে, আপনার পরীক্ষা হবে, সেখানে যে বলবেন স্যার আমি ক্রস সেকশনাল স্টাডি করছি, আমি 50 জন ওবেস লোককে নিয়ে ক্রস সেকশনাল স্টাডি করে দেখছি যে 10 জনের এমআই এর হিস্ট্রি আছে। সুতরাং এমআই এর হিস্ট্রি 50/10, 10/50 ইত্যাদি। এই স্টাডির অসুবিধা কি? অসুবিধাটা হচ্ছে আজকে 10 জনের আছে, কিন্তু বাকি যে 40 জনের এমআই হিস্ট্রি নাই, আরো 5 বছর পরে দেখা যাবে যে ওই 40 জনের মধ্যে আরো 10 জনের এমআই হতে পারে না? ওই 40 জনের মধ্যে আরো 10 জনের এমআই হিস্ট্রি হতে পারে। সুতরাং এই 10 জন আপনি কিভাবে বের করতে পারেন? একমাত্র ফলো আপ করে বের করতে পারেন। সুতরাং আপনি একটু নিজ জ্ঞানে বলেন তো, ক্রস সেকশনাল ভালো না লংগিটিউডিনাল ভালো? নিজ জ্ঞানে বলেন। লংগিটিউডিনাল। লংগিটিউডিনাল। এই 3 রকম এক্সাম্পল দিয়ে আমি এতটুকু একটু আপনার মাথায় ঢোকানোর চেষ্টা করছি যে কোনটা ভালো। ক্রস সেকশন মানে একটাই ক্রস সেকশন না হবে, লংগিটিউডিনাল মানে অনেকবার ফলো আপ করা হবে। এখন আসেন নিচের দিকে দেখেন 2 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার ক্যারেক্টারের মধ্যে দেখেন নিচের দিকে 2 নাম্বার পয়েন্ট, কুইক এবং ইনএক্সপেন্সিভ। এটা নিয়ে আপনার কোনো সন্দেহ আছে কিনা? কুইক এবং ইনএক্সপেন্সিভ মানে আপনি একদিনে তো রিপোর্ট বের করে ফেলতে পারতেছেন, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। 2 নাম্বার 4 নাম্বার পয়েন্ট দেখেন, প্রোন টু বায়াস। আপনি একটু খেয়াল করে দেখলেন যে ওই দিন শাহবাগ মোড়ে মোটার লোকই নাই, আপনি এই জন্য 2-4টা চিকন লোককেও ধরে নিয়ে আসছিলেন, বায়াস হওয়ার সম্ভাবনা আছে। 5 নাম্বার পয়েন্ট দেখেন, রেয়ার ডিজিজের জন্য এটা ভালো না। কারণ হচ্ছে শাহবাগ মোড়ে যে আপনি ধরে নেন রেয়ার নিপা ভাইরাসের রোগী খুঁজতে গেছেন, আপনি কি একটাও পাবেন? সুতরাং রেয়ার ডিজিজের জন্য এই ক্রস সেকশনাল স্টাডি ভালো না। এবার আসেন আমি 1 এবং 3 নাম্বার পয়েন্টটা বলে নিই। 3 নাম্বার পয়েন্টটা দেখেন, নো টেম্পোরাল রিলেশনশিপ। বিশ্বাস করেন এটা গতকালকের আগেও আমি জানতাম না, কিন্তু আমি বিশ্বাস করেন আমি এফসিবিএস পার্ট 1 পরীক্ষা 4 বার দিয়েছি, 4th বার পাস করছি। আমি এটা করছি মিনিমাম 20-50 বার, আমি জানতাম না, গতকালকে ফার্স্ট জানছি। টেম্পোরাল রিলেশনশিপ মানে হচ্ছে কজ বা ইফেক্ট খুঁজে বের করার কোনো প্রয়াস এখানে নাই। এখানে শুধু একটা এসে বর্ণনা দেওয়া হয়, এই পাইছি। কজ এবং ইফেক্ট এখানে বের করা হয় না, যেটা ফলো আপ না করলে সম্ভব না। ঠিক আছে? সো টেম্পোরাল রিলেশনশিপ থাকবে লংগিটিউডিনাল স্টাডি। 1 নাম্বার পয়েন্ট দেখেন, এটা একটু জটিল, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি একটু। এটা আমি নিজেও বুঝতাম না, এটা 3rd ইয়ার কমিউনিটি মেডিসিনের স্যারা বহুতবার ধরতো। এই টাইপের জিনিস দেখলে কিন্তু এমনি গা জ্বলে ভাই। প্রিভ্যালেন্স এবং ইনসিডেন্স। প্রিভ্যালেন্স মানে হচ্ছে টোটাল কেস।
আর ইনসিডেন্স মানে নিউ কেস, বাংলায় কথায় বললাম, বাস শেষ। এবার আসেন, প্রিভ্যালেন্স বের করা হয় ক্রস সেকশনাল স্টাডিতে। যেমন বলা হবে 2019 সালে ডেঙ্গু রোগী কতগুলা ছিল, ঢাকায় কতগুলা ছিল। তাহলে আপনি কি করবেন, আপনি 15-20 জনকে ভলান্টিয়ার নেবেন, 15-20 জনের ডেঙ্গু স্পেশালাইজড হসপিটালে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে বলবেন 2019 সালের যে বইগুলো আছে, রেজিস্টার খাতাগুলো আছে দেন, সংখ্যা যোগ করলেন, রেজাল্ট পেয়ে যাবেন। মোটামুটি একদিনের রেজাল্ট শেষ, পরের দিন যায় বিসিবিএস আপনি সুন্দর করে পরীক্ষা দিতে পারবেন। এটা হচ্ছে প্রিভ্যালেন্স বের করার নিয়ম। ইনসিডেন্স মানে হচ্ছে নাম্বার অফ নিউ কেস, ইনসিডেন্স মানে হচ্ছে নাম্বার অফ নিউ কেস। খেয়াল করে দেখছেন, নাম্বার অফ নিউ কেস বের করতে গেলে আপনাকে ফলো আপ করে ওয়েট করতে হবে। নিউ কেস মানে ধরে নেন 2020 সালের নিউ কেস আপনি দেখবেন, এটা ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের 30 তারিখ শেষ হবে, দেন সবগুলো যোগ করে আপনি বলতে পারেন ডিসেম্বর মাসের এই ইনসিডেন্স হার এরকম। ঠিক আছে, সো নিউ কেস বের করতে গেলে আপনার ফলো আপ লাগবে। সুতরাং নিউ কেস মানে ইনসিডেন্স, ইনসিডেন্স মানে লঙ্গিটিউডিনাল স্টাডি। এখানে যে কয়টা লাইন আছে আপনারা দয়া করে সবাই আরেকবার দেখেন, আপনাদের মোবাইলের লেখাগুলো ছোট দেখাচ্ছে, হয়তো মোবাইলের স্ক্রিন বড় করেন, প্রত্যেকটা ওয়ার্ড আরেকবার করে পড়েন, পরে কোন ওয়ার্ডের সমস্যা আমাকে একবার বলেন, তারপরে আমি সামনের দিকে আগাবো। এটা বোঝার জন্য এটা খুব জরুরি, এটা না বুঝলে সামনে আগানো খুব কঠিন হয়ে যাবে। ইভেন শেষের দিকে এমন স্লাইড আছে, এত জটিল স্লাইড যে ভাই ভয় লাগে আমার সামনের দিকে আগাতে। দয়া করে এটা, আমার এখানে ক্লাসে 16 জন আছে, 16 জনই একবার রিডিং পড়েন ভাই। হ্যাঁ, 16 জন, 6 জন থাকলে আমি ক্লাস নিব, ভয়ের কিছু নাই, আপনি রিডিং পড়েন। রিডিং পরে যদি কোনো ঝামেলা মনে করেন তাহলে আমাকে একটু জানান যে ভাই এটা বুঝিনি, আর যদি বুঝে থাকেন সামনের দিকে আগাবো। বুঝে থাকলে সামনের দিকে আগাবো। তাহলে আপনারা অনুমতি দিলে সামনের দিকে আগালাম। আমি ধরে নিচ্ছি আপনারা বুঝছেন, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝছেন। এবার আসেন কেস কন্ট্রোল, ঝামেলার জিনিস কিন্তু ভাই। আগে আমাকে বলেন তো এটা কি ধরনের স্টাডি, কেস কন্ট্রোল কি ধরনের স্টাডি? অ্যানালাইটিক্যাল। আগে বলেন, যেহেতু লংগিটিউডিনাল স্টাডি। লংগিটিউডিনাল, আচ্ছা। এরপর আসেন, একজন বললো অ্যানালাইটিক্যাল, আমি একদম মেনে নিলাম। অ্যানালাইটিকের আগে কি ছিল বলেন তো, অ্যানালাইটিকের আগে একে কার মধ্যে ফেলবো? এটা অবজারভেশনাল। অবজারভেশনাল। ভেরি গুড, অবজারভেশনাল। আচ্ছা, অবজারভেশনালের মধ্যে আবার কি এটা অ্যানালাইটিক্যাল। ঠিক আছে, আচ্ছা। এবার আসেন কেস কন্ট্রোল, এটা এক ধরনের স্টাডি যেখানে কেস থাকবে এবং কন্ট্রোল থাকবে, যেখানে কেস থাকবে এবং কন্ট্রোল থাকবে। একটু খেয়াল করে দেখেন, এবং কেস এবং কন্ট্রোলের মধ্যে মিল থাকবে, কেস এবং কন্ট্রোলের মধ্যে মিল থাকবে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন, আমি ফার্স্টে একটা প্রবলেম দিচ্ছি। আপনার হসপিটালে 50 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে, ঠিক আছে, আপনার হসপিটালে 50 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এই ডায়রিয়া রোগীর রেট্রোস্পেক্টিভ কারণ খুঁজে বের করতে যে দেখলেন এই 50 জনই বিয়ের দাওয়াত খাইছে গতকালকে, এই 50 জনই বিয়ের দাওয়াত খাইছে গতকালকে। এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি করে আপনি একটা রেজাল্ট দিতে পারেন যে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তাদের এই ঝামেলাটা হয়েছে। কিন্তু এর চেয়ে আরো ভালো মানের পরীক্ষা আপনি স্টাডি ডিজাইন করতে পারেন। কেননা হচ্ছে ওই বিয়ের দাওয়াত কিন্তু টোটাল খাইছে 100 জন, 50 জনের কেন ডায়রিয়া হলো, 50 জনের হলো না কেন? আপনাকে এটা আগে করতে হবে। সুতরাং কেস এবং কন্ট্রোলের মধ্যে মিল থাকতে হবে। আপনি 50 জন ডায়রিয়া রোগী বিয়ের দাওয়াত খাইছে, 50 জন বিয়ের দাওয়াত খাইছে কিন্তু ডায়রিয়া হয়নি, এরা হচ্ছে কন্ট্রোল, মানে এরা সুস্থ কিন্তু এদের ডায়রিয়া হয়নি, কিন্তু এরা একই সাথে বিয়ের দাওয়াত খাইছে, এটা হচ্ছে মিল। তাহলে মনে রাখেন কেস আর কন্ট্রোলের মধ্যে মিনিমাম একটা ম্যাচিং থাকতে হবে। দেখেন স্টেপস অফ কেস কন্ট্রোল এক্সামিনেশন, লেখা আছে কেস এবং কন্ট্রোল সিলেকশন এবং এদের মধ্যে ম্যাচিং। এই দুইটা এই পর্যন্ত আমি আপনাকে পড়াইছি। ম্যাচিংটা কি? ম্যাচিং হচ্ছে এরা সবাই ওই বিয়ের দাওয়াত খাইছে। এবার আসেন, এরপর এদের নিয়ে আপনি এক্সপোজার মেজারমেন্ট করলেন যে এরা তো বিয়ের দাওয়াত খাইছে, এরপরও কেন এদের হলো আর কেন এদের হলো না। পরে দেখলেন যে 50 জন ফিরনি খাইছে আর 50 জন ফিরনি খায়নি,
সেই ফিন্ডির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো দুধের ভেজাল ছিল, সেটা অ্যানালাইসিস করে ফাইনালি আপনি ইন্টারপ্রিটেশন করলেন। আমি কি আপনাকে একটু বুঝতে পারছি? তাহলে আপনি এটা একটু বলেন, এটা প্রসপেক্টিভ নাকি রেট্রোস্পেক্টিভ? এটা কি বোঝা যাচ্ছে যে এটা রেট্রোস্পেক্টিভ? এটা কি বোঝা যাচ্ছে স্টাডিটা রেট্রোস্পেক্টিভ। কারণ আমি আগে ইফেক্ট হয়েছে, আমি কজ খুঁজে বের করার চেষ্টা করছি, এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ। 3 নাম্বার পয়েন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 3 নাম্বার পয়েন্টটা আমি পরে আসতেছি। হ্যাঁ, 5 নাম্বার পয়েন্ট আগে দেখেন, রিলেটিভলি কুইক রেজাল্ট এন্ড ইনএক্সপেন্সিভ। আমি কার সাথে রিলেটিভ করতেছি? আমি আসলে সামনে কোহর্ট পড়তে যাচ্ছি, কোহর্টের সাথে তুলনা করে এটা ইনএক্সপেন্সিভ। তারপরে যে মানে একদম খরচ কম হবে তা না, আপনি 100 জনের মতো এত বড় একটা বাল্ক নিয়ে আপনি পরীক্ষা করবেন, একটু তো খরচ হবে, কিন্তু কোহর্টের চেয়ে কম খরচ হবে। এখন আপনার মনে হতে পারে কোহর্টে বেশি খরচ কেন, এটা সামনে পড়বো আমরা, আপাতত দিয়ে থাকেন। 6 নাম্বার পয়েন্ট দেখেন, বায়াসনেস লেস। এখানে বায়াস হওয়ার সম্ভাবনা, ক্রস সেকশনাল পরে আসলাম, ওর চেয়ে কিন্তু একটু কম। কিন্তু এখানে রোগী যদি ভুল অ্যান্সার দেয় তাহলে কিন্তু ঝামেলা। ধরেন আপনি সিফিলিস নিয়ে গবেষণা করবেন, তাহলে কি তার থেকে আপনার এক্সপোজার হিস্ট্রি নেওয়া লাগবে না, যে সে খারাপ জায়গায় যায় কিনা? সে একটু মিথ্যা কথা বলবে। ধরে নেন আপনি চেম্বারে এখন রোগী দেখতেছেন, কোভিড জ্বরের একটা রোগী, আপনি বললেন যে আপনার বাড়ি কোথায়, সে তো ইতালি থেকে আসছে, কিন্তু সে বললো যে আমার বাড়ি নারায়ণগঞ্জ। এরকম ভুল অ্যান্সার দিলে আপনার স্টাডিটা, তখন স্টাডির কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে, স্টাডির কোয়ালিটিটা খারাপ হতে পারে। এরকম অল্প কিছু বায়াসনেস থাকে, ঠিক আছে? এরপর 4 নাম্বার পয়েন্ট একটু পড়েন তো, আমরা ইফেক্ট থেকে কজ পড়লাম, এটা এই পয়েন্টটা বহুবার পরীক্ষায় আসছে, বহুবার। কারণ রেট্রোস্পেক্টিভ মানে তো আগে ইফেক্ট, ইফেক্ট থেকে আমরা পিছনের দিকে কজ খুঁজতে যাচ্ছি, ডায়রিয়ার রোগীর কজ খুঁজতে যাচ্ছি। সো ইফেক্ট টু কজ, এটা এক ধরনের টেম্পোরাল রিলেশনশিপ, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট লাস্ট বলতেছি, এটাও বহুবার পরীক্ষা আসছে। 3 নাম্বার পয়েন্ট বহুবার পরীক্ষা আসছে, দেখেন, অ্যাপ্রোপ্রিয়েট ফর রেয়ার ডিজিজ স্টাডি। কেন অ্যাপ্রোপ্রিয়েট ফর রেয়ার ডিজিজ স্টাডি? ধরে নেন যে নিপা ভাইরাস নিয়ে আপনি গবেষণা করবেন, নিপা ভাইরাসের রোগী, তাহলে আপনি নিপা ভাইরাসের রোগী, আপনি রোগী গোটা বাংলাদেশে মোট মাত্র 3টা রোগী আছে, আপনি সেই 3টা রোগীকে ডেকে নিয়ে আসলেন, নিপা ভাইরাসের রোগী, নিপা ভাইরাসের রোগী 3টা রোগী ডেকে নিয়ে আসলেন নিপা, আর আরো তিনজন নিলেন হচ্ছে নরমাল মানুষ। এই 6 জনকে নিয়ে আপনি গবেষণা করে দেখলেন যে এই 3 জন মানুষ গত 3 বছর ধরে খালি খেজুরের রস খাচ্ছে বেশি করে, এই 3 জনও খাইছে কিন্তু কম খাইছে, সুতরাং একটা আপনি ফাইনালি রেজাল্ট দিলেন যে খেজুরের রসে নিপা ভাইরাস এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তার মানে আপনি রেট্রোস্পেক্টিভ স্টাডি করে কেস এবং কন্ট্রোল নিয়ে একটা স্টাডি করলেন, এটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। কিন্তু আপনি যদি উল্টাটা করতেন তাহলে জিনিসটা ঝামেলা হতো না? আপনি যদি করতেন খেজুরের রস খাওয়া কয়জন রোগীর নিপা ভাইরাস হচ্ছে, তাহলে বাংলাদেশের খেজুরের রস খাওয়া রোগীর সংখ্যা বের করে আপনার লাইফ শেষ হয়ে যেত। কিন্তু খেজুরের রস খাওয়া রোগীর সংখ্যা বের করতে কিন্তু আপনার লাইফ শেষ হয়ে যেত। আবার এখানে উদাহরণটা দিছি, স্টাডি অফ কোভিড পেশেন্ট ইন চায়না এট দ্য বিগিনিং। দেখেন চায়নাতে যখন প্রথম একটা কোভিড রোগী ধরা পড়লো বা 3টা কোভিড রোগী ধরা পড়লো, তখন যে ওরা স্টাডি করছে যে এই কোভিড এর কারণ কি, তখন ওরা বের করছে শামুক বা বানর বা যাই হোক যার কাছ থেকে আসছে, রেট্রোস্পেক্টিভ স্টাডি করছে। তখন কিন্তু কোভিড রোগী ছিল রেয়ার ডিজিজ, কারণ তখন কেবল ধরা পড়ছে। এগুলো হচ্ছে কেস কন্ট্রোল। তার মানে রেয়ার ডিজিজের ক্ষেত্রে আমাকে রেট্রোস্পেক্টিভ করতে হবে। আমি যদি প্রসপেক্টিভ করি তাহলে কিন্তু আমার খরচ অনেক বেশি হয়ে যাবে, কারণ গোটা ওয়ার্ল্ডে রোগী আছে ওই কয়টা, গোটা ওয়ার্ল্ডে রোগী আছে ওই কয়টা, সুতরাং পরীক্ষা করতে হবে, রোগীকে ধরে পিছনে যেতে হবে, রোগীকে ধরে আমাকে পেছনে যেতে হবে। এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি। তা না হলে আপনাকে অনেক খরচ হবে। যে কোনো স্টাডি করার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাকে খরচ মিনিমামে নিয়ে আসতে হবে। খরচ যদি আপনি বেশি করেন তাহলে ভাই আপনার পরীক্ষা আপনার ফেল হয়ে যাবে, এটা মনে রাখেন। খরচ বেশি করে যদি আপনি পরীক্ষা করেন, করে যখন আপনি বিসিপিএস বা রেসিডেন্সি ফাইনাল পরীক্ষা দিতে আসবেন এই ইয়েতে বিএসএমএম তে, আপনার পরীক্ষা ফেল হয়ে যাবে। খরচ কম করতে হবে, লোয়েস্ট কস্টে আপনাকে রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে স্ট্যাটিস্টিশিয়ান হিসাবে, খেয়াল রাখেন। সো কেস কন্ট্রোলে আমি কয়েকটা কথা বলছি, রেট্রোস্পেক্টিভ, লঙ্গিচুডিনাল, অবজারভেশন, অ্যানালাইটিক, রেয়ার ডিজিজ, ইফেক্ট টু কজ, বায়াসনেস লেস, ইনএক্সপেন্সিভ ইন রিলেটেড টু কোহর্ট, সবগুলোই পরীক্ষায় আসছে, প্রত্যেকটা জিনিসই পরীক্ষায় আসছে, ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? ইনফিনিটি স্টার দেওয়া আছে কিন্তু। এবার আসেন কোহর্ট। কোহর্ট হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি।
ঠিক আছে, আপনাকে কেউ যদি বলে যে দুনিয়াতে যত স্টাডি ডিজাইন আছে বা আপনি যতগুলা নাম বললেন, আমাকে একটু বলেন তো ভাই কোনটা সবচেয়ে বেস্ট, আপনি বলবেন কোহর্ট বেস্ট। ঠিক আছে, মনে থাকে জানো, এরও কিছু নেগেটিভ পয়েন্ট আছে, আমি বলতেছি না যে নাই, কিন্তু কোহর্ট হচ্ছে বেস্ট। ঠিক আছে, এখন কোহর্টে কি করা হয়? কোহর্টে মনে রাখেন দুইটা গ্রুপ বের করা হয়, একটা হচ্ছে এক্সপোজড আর একটা হচ্ছে আনএক্সপোজড। দয়া করে এখানে কেস এবং কন্ট্রোল এই দুটো শব্দ আনবেন না। একটা হচ্ছে এক্সপোজড গ্রুপ, একটা আনএক্সপোজড গ্রুপ। দেখেন আপনি 50 জন স্মোকার নিচ্ছেন, এটা কিন্তু কজ নট ইফেক্ট, আর 50 জন নন স্মোকার নিচ্ছেন, 50 জন নন স্মোকার নিচ্ছেন, নিয়ে আপনি প্রত্যেক 3 বছর পর পর ফলো আপ করেন, 3 বছর পর পর ফলো আপ করেন, এবং 15 বছর পরে আপনি দেখলেন যারা স্মোক করে তাদের মধ্যে এই 50 জনের মধ্যে 10 জনের লাং ক্যান্সার হয়েছে, 10 জনের লাং ক্যান্সার হচ্ছে। এখান থেকে আপনি একটা ফাইনাল রিপোর্ট করলেন যে স্মোকিং করলে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা হচ্ছে 10% বা 5%। ঠিক আছে, এই হচ্ছে আপনার স্টাডি। এখন এই স্টাডিটা কেন বেস্ট? কারণ এখানে বায়াসনেস কম। ঠিক আছে, এই স্টাডিটা কেন বেস্ট? কারণ এখানে বায়াসনেস কম। ঝামেলাটা হচ্ছে এখানে কি কি সমস্যা হতে পারে সেটা আমি লাল কালি দিয়ে লিখছি, এখানে কি কি সমস্যা হতে পারে সেটা লাল কালি দিয়ে লিখছি। 4 নম্বর পয়েন্টে দেখেন চান্স অফ ড্রপ আউট। কেন ড্রপ আউট হতে পারে? দেখেন বয়স বেশি হয়ে কয়টা লোক মরে গেছে, একটা লোক, আপনার যে 100 জন আপনার স্টাডি ডিজাইন, একটা লোক মরে গেছে, চান্স অফ ড্রপ আউট। অথবা অথবা আপনি আপনি ঢাকার লোকের 100 জন লোকের গবেষণা করছেন, কিন্তু দুটা লোক দেশের বাইরে চলে গেছে, বা একটা লোক চলে গেছে চিটাগাং পোস্টিং হয়ে গেছে, তাকে আপনি ফলো আপ করতে পারছেন না, এটা একটা নেগেটিভ পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট দেখেন, যেহেতু জিনিসটা লেন্দি, সুতরাং আপনার আপনার টায়ার্ডনেসের কারণে, বিরক্তির কারণে আপনি দুই একটা ফলো আপ মিস করতে পারেন, মনে হতে পারে আজকে ভালো লাগতেছে না, এই 20 বছর ধরে একই স্টাডি আর ভাল লাগে, আপনার দুই একটা ফলো আপ মিস হতে পারে। 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে টাইম কনজিউমিং, সময় বেশি লাগতেছে, আপনি 10-15 বছর ধরে গবেষণা করছেন, এবং এক্সপেন্সিভ। 10-15 বছর ধরে 3 বছর পর পর আপনি প্রত্যেকটা রোগীর কাছ থেকে ফোন করে শুনতেছেন, বা তার বাড়ি বাড়ি যেয়ে শুনতেছেন যে আপনার লাংসের অবস্থা কি, আপনি একটা এক্স রে করে দেখতেছেন, সুতরাং এক্সপেন্সিভ। দিস ইজ কোহর্ট স্টাডি। ঠিক আছে, তাহলে দেখেন আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যতদূর পড়াইছি সেটা হচ্ছে যে আমি আপনাকে পড়াইছি যে ডাটা বা ভেরিয়েবল কি, কত রকম হতে পারে। এরপরে আপনি বলছি না যে আপনি এখন মানে পার্ট 1 পাস করলেই আপনাকে একটা স্টাডি ডিজাইন ঠিক করে একটা টপিকস ঠিক করতে হবে যেটা নিয়ে আপনি কাজ করবেন, সেটাই আপনি এতক্ষণ ধরে পড়ালাম যে আপনি এই জিনিস নিয়ে কাজ করবেন, তাই না ভাই? এরপর হচ্ছে কাজ শেষে আপনি কি করবেন, একটা ফাইনালি কিন্তু আপনার একটা অবজারভেশন আসবে, সেটা প্রমাণ করবেন। এই অবজারভেশনকে বলা হচ্ছে হাইপোথিসিস। আপনি অল কাইন্ডস অফ স্টাডি থেকে আপনি একটা গবেষণালব্ধ জিনিস মানে প্রকাশ করতে যাচ্ছেন, দ্যাট ইজ হাইপোথিসিস। এটা নিয়ে আমরা পরে পড়বো। তাহলে এই হচ্ছে আমার স্টাডি ডিজাইনের পড়া। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কেস কন্ট্রোল এবং কোহর্টের মধ্যে 3টা পার্থক্য বলবেন। কেস কন্ট্রোল এবং কোহর্টের মধ্যে 3টা পার্থক্য বলবেন, যাদের ইন্টারেস্ট আছে তারা বলেন, কোনো সমস্যা নেই। একটা হলো রেট্রোস্পেক্টিভ, একটা হলো প্রসপেক্টিভ। আচ্ছা, কোহর্ট কেস স্টাডি, কন্ট্রোল আর কোহর্ট আমি মাঝখানে একটু লিখলাম, কেস কন্ট্রোল আর কোহর্ট। কোনটা প্রসপেক্টিভ? প্রসপেক্টিভ হলো কোহর্টটা, কোহর্ট হচ্ছে প্রসপেক্টিভ, একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ। ভেরি গুড। কেস কন্ট্রোলে হলো লেস মানে এটা হলো এক্সপেন্সিভটা হলো এক্সপেন্সিভ, কোহর্টের চেয়ে কম ইনএক্সপেন্সিভ আর কি, হচ্ছে কেস কন্ট্রোল। কোহর্টে ইনএক্সপেন্সিভ কম আর না বেশি? এক্সপেন্সিভ। কোহর্টে কম না বেশি খরচ? বেশি বেশি কোহর্টে বেশি। বেশি আচ্ছা, বেশি। আচ্ছা, এবার আর আপনি একটু বলেন তো ইফেক্ট টু কজ কোথায় আছে? ইফেক্ট টু কজ, ইফেক্ট টু ইফেক্ট কজ টু হচ্ছে কজ হলো কেস কেস কন্ট্রোলে, কন্ট্রোলে। কেস কন্ট্রোল, কেস ইফেক্ট টু কজ, কন্ট্রোলে। ইফেক্ট টু কজ, আর এটা কজ টু ইফেক্ট। কজ টু ইফেক্ট। আর Very good. কোহর্টে হচ্ছে ড্রপ আউট হতে পারে। কোহর্টে ড্রপ আউট হতে পারে। এরকম আরো উদাহরণ দিতে পারবেন হ্যাঁ মোটামুটি? হ্যাঁ, একটু লেন্দি। খেয়াল করেন যে 10-15 জন ক্লাস করতেছেন, এতটুকু পর্যন্ত বুঝতে ঝামেলা আছে কিনা দেখেন, কতটুকু বুঝছেন আমাকে একটু জানান, কতটুকু বুঝছেন বা কোনো সমস্যা আছে কিনা জানান, আমি তখন সামনের দিকে আগাবো। সমস্যা নাই। সমস্যা নাই, সামনে আগাবো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সামনের দিকে আগাচ্ছি।
পড়ার এই ক্লাসটা আপনারা এনজয় করতেছেন না? না না ভাই ভালো লাগতেছে। ভালো লাগতেছে কিন্তু অনেক ততটা মজা ভালো না। লাগছে। আগে যখন পড়তাম তখন অনেক কঠিন লাগতো। নিজে পড়লে আপু খুবই কঠিন লাগবে। আমি নিজেও 2 দিন আগে পড়ে আমার কাছে খুব কঠিন লাগছে। আমি একটু দিশেহারা ছিলাম যে আমি এই ক্লাস কিভাবে নিব। আর আমার একটা ঝামেলা আছে, আমার একটা এটা সাইকোলজিক্যাল প্রবলেম। মানুষকে দিয়ে আমি খুব একটা ভরসা পাই না, যে অন্য ভালো কাউকে দিয়ে আমি ক্লাস নেওয়াবো সেটাও ভরসা পাই না, এটা সাইকোলজিক্যাল প্রবলেম। সুতরাং নিজে চেষ্টা করে যতটুকু পারি। দেখেন র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল, এটা আমাকে বলেন যে এটা কিসের উদাহরণ, কোন ধরনের স্টাডি ডিজাইনের উদাহরণ? হেডলাইন এক্সপেরিমেন্টাল ভেরি গুড, এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল, ভেরি গুড, একদম কারেক্ট। এক্সপেরিমেন্টাল স্টাডি, এক্সপেরিমেন্টাল স্টাডিতে একটা জিনিস করা হয় যেটা আমি আপনাকে বলছি, কি কি জিনিস করা হয়? ইন্টারভেনশন করা হয়। ইন্টারভেনশন করা হয়। এখানে ইন্টারভেনশন মানে ইন্টারভেনশন করা হয়। কিছু না কিছু করা লাগবে এখানে, তাই তো? এখন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে এখানে ইন্টারভেনশনের প্রয়োজনটা কি। ধরে নেন ডেভিডসন বইয়ে বলছে যে ডায়রিয়া রোগীর অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নাই, 3 দিন পরে এমনি ভালো হয়ে যাবে। আইসিডিডিআরবি গবেষণা করে বলছে যে না, অ্যাজিথ্রোমাইসিন দিলে আরো তাড়াতাড়ি ভালো হবে। এখন আপনি হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা আসলে বেশি ভালো, কোনটা করা উচিত, এটা নিয়ে আপনি গবেষণা করতে চান। ডেভিডসন নাকি আইসিডিডিআরবি বলছে যে না, অ্যাজিথ্রোমাইসিন দুটা স্ট্যাট দিয়ে 3 দিন খাওয়ান, কোনটা ভালো কাজ করতেছে? এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা একটু খেয়াল করে দেখেন যে কথার কথা আপনি 10 জন ডায়রিয়া রোগী সিলেক্ট করবেন, 10 জন ডায়রিয়া রোগী সিলেক্ট করবেন, দুটা ভাগে ভাগ করবেন, 5 জন 5 জন। এরপর আসেন এই 5 জনকে আপনি অ্যাজিথ্রোমাইসিন দিবেন আর এই 5 জনকে দিবেন না। কিন্তু এই 5 জনকে যে অ্যাজিথ্রোমাইসিন দিবেন না, তারা ধরে নেন আপনার হসপিটালে 10 জনই ভর্তি আছে, তারা বলবে না, না আমার ডায়রিয়া ভালো হবে না, আমাকে ওষুধ দিতেই হবে। তারা কিন্তু রাগ করবে যে আমাকে ওষুধ দিচ্ছে না। এদেরকে দিবেন প্ল্যাসেবো। হোয়াট ইজ প্ল্যাসেবো? আটা যার মধ্যে কিচ্ছু নাই। প্ল্যাসেবো মানে আটা যার মধ্যে কিছুই নাই, মানে এই 5 জনও জানে না যে তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি না। তারপরে আপনি ফাইনালি 3 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আপনি একটা নিজস্ব রিপোর্ট দিলেন যে না, জিম্যাক্স দিলেও যা, না দিলেও তা, অথবা জিম্যাক্স দিলে হ্যাঁ অবশ্যই একদিন আগে ভালো হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যাই হোক না কেন। তো এটাই হচ্ছে ইন্টারভেনশন, আপনি রোগীকে খাওয়ালেন, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন, এই ইন্টারভেনশনে মোট 3 জন থাকে। একটা হচ্ছে পার্টিসিপেন্ট, একটা হচ্ছে অ্যাসেসর, মানে আপনি যদি মানে আপনি হচ্ছেন অ্যাসেসর, মানে আপনি করতেছেন, আর আপনার উপরে আরেকজন আছে রিসার্চার, মানে আপনার স্যার। এই যে আপনি এফসিপিএস পার্ট 1 পাস করার পরে আপনাকে একটা স্যারের আন্ডারে কাজ করতে হবে, স্যার হচ্ছে রিসার্চার, আপনি হচ্ছেন অ্যাসেসর, আর পার্টিসিপেন্ট হচ্ছে রোগী, ঠিক আছে? দেখেন সিঙ্গেল ব্লাইন্ড স্টাডিতে শুধু পার্টিসিপেন্ট জানে না তাকে কি খাওয়ানো হচ্ছে, ডাবল ব্লাইন্ড স্টাডিতে পার্টিসিপেন্টও জানে না, অ্যাসেসরও জানে না, আর ট্রিপল ব্লাইন্ড স্টাডিতে রিসার্চারও জানে না, এর উপরে আরো একজন কাজ করতেছে, সে শুধু জানে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, এটা আমি খুব ডিটেলস আমি আপনাকে বলছি না, কেন বলছি না, এখানে খুব ডিটেলস পরীক্ষায় প্রশ্ন আসেনি, বাট এই কোন ব্লাইন্ডে কে, মানে কোন ব্লাইন্ড স্টাডিতে কে কি জানে না, এটা নিয়ে একটু প্রশ্ন আসছে 1-2 বার, একবার একটু দেখেন, আমি জাস্ট আপনাকে একটা স্টার দিচ্ছি, ঠিক আছে? এটার এক ভালো দিক হচ্ছে এটা রিলায়েবল, এটা টেম্পোরাল রিলেশন মেনটেন করে, মানে কস্ট টু ইফেক্টের দিকে যায়, ঠিক আছে? এটার খারাপ দিক হচ্ছে প্রত্যেকটা 10 জনের কাছ থেকে আপনাকে ইনফর্ম কনসেন্ট নিতে হবে। কখনো কখনো 10 জন বলে যে আমাকে যে আপনারা গিনিপিগ বানাচ্ছেন আমাকে টাকা দিতে হবে, এক্সপেন্সিভ। ইথিক্যাল ব্যাপার স্যাপার আছে, এই 10 জন যদি বলে আমাকে না জানায় খারাপ ওষুধ দিছে, তাহলে কিন্তু এই কোর্টে কেস হয়ে যাবে, আপনার খবর আছে, ইথিক্যাল ব্যাপার স্যাপার আছে। আর 4 নম্বর হচ্ছে নন কমপ্লায়েন্ট, ধরে নেন 2 জন রোগীকে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন কিন্তু সে বাথরুমে যায় অ্যান্টিবায়োটিক ওষুধটা ফেলে দিল, এটা হচ্ছে নন কমপ্লায়েন্ট, আপনি দিলেন সে খাইলই না, এগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট। জাস্ট একবার রিডিং পড়বেন, কোনো সমস্যা নাই, জাস্ট একবার রিডিং পড়বেন, একবার রিডিং পড়বেন। পরীক্ষায় ওই ব্লাইন্ড স্টাডি থেকে সাধারণত আসে এবং খুব বেশি আসে না, এই জন্য আমি এটা স্লাইডই বেশি করিনি, হ্যাঁ, এটা অল্প স্বল্পের মধ্যে দিয়ে পার হইছে আর কি। এবার একটু খেয়াল করে দেখেন, আপনার মোটামুটি প্রোটোকলটা পাস করে নিলেন, আপনি বিসিপিএস থেকে প্রোটোকল পাস করে নিলেন, আপনি যে বললেন যে আমি এই পরীক্ষা করতে চাই, এই স্টাডি ডিজাইনে পরীক্ষা করতে চাই, আমি এভাবে ডাটা নিব, তাই তো? এখন একটু খেয়াল করেন, ওখানে আপনি যে প্রোটোকলটা দিয়ে পাস করাবেন, পাস করাতে গেলে কিছু টার্ম আছে, আপনি যে একটা গবেষণা করবেন কিছু টার্ম আছে। পপুলেশন কি জিনিস, পপুলেশন, এই টার্মগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু আপনার জানা দরকার, আমি বাংলা জানলেই হবে। হোয়াট ইজ টার্গেট পপুলেশন, হোয়াট ইজ স্যাম্পলিং পপুলেশন,
স্যাম্পলিং ইউনিট কি, স্যাম্পলিং ফ্রেম কি, এক লাইন করে জাস্ট শুধু শুনে রাখেন। পপুলেশন মানে হচ্ছে যে জিনিস নিয়ে গবেষণা করা হয়। ধরে নেন আপনি, যেহেতু আমরা বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করি, এক এক বিভাগ এক এক রকম নিয়ে কাজ করবে। দুনিয়াতে এরকম কোন এডুকেশন নাই যে এডুকেশনে স্ট্যাটিস্টিক্স নাই, লাগবেই। সে যে ইঞ্জিনিয়ার হলেও সেম জিনিস পড়তে হয়, কেউ যদি আর্টসের ছাত্র হয় তাকেও সেম জিনিস পড়তে হচ্ছে, কিন্তু গবেষণার বস্তু আলাদা। এখন একটু খেয়াল করেন, আমরা হচ্ছে গবেষণা করি বায়োস্ট্যাট মানে হচ্ছে মেডিকেল সায়েন্স নিয়ে, সুতরাং আমার পপুলেশন কি হবে বলেন তো? অল হিউম্যান বিং হচ্ছে আমার পপুলেশন, অল হিউম্যান বিং। এখানে টার্গেট পপুলেশন কি? এখন আপনি কাজ করতে চান হচ্ছে ওবেসিটি আর এমআই নিয়ে, সুতরাং টার্গেট পপুলেশন হচ্ছে এই ওবেস পেশেন্ট গুলো আপনার টার্গেট পপুলেশন। ঠিক আছে, এখন আসেন, দুনিয়াতে তো ওবেস রোগী অনেক আছে, আবার নর্মাল রোগী অনেক আছে। আপনি এক ধরনের স্যাম্পলিং করলে এই 50টা ওবেস রোগীকে আলাদা করলেন, তাহলে ওই 50 জন হচ্ছে স্যাম্পলিং পপুলেশন। একটা স্যাম্পল নিয়ে এটা আলাদা করলেন, কিভাবে স্যাম্পল নিলেন এটা নিয়ে সামনে পড়াশোনা আছে, পরে আসতেছে। এবার আসেন, যে 50 জন মোটা রোগীকে আপনি আলাদা করলেন, যে 50 জন মোটা রোগীকে আপনি আলাদা করলেন, প্রত্যেককে এক একটা স্যাম্পলিং ইউনিট বলা হয়, প্রত্যেককে এক একটা স্যাম্পলিং ইউনিট বলা হয়। ঠিক আছে, এই 50টা স্যাম্পলিং ইউনিটকে একসাথে রেখে দিলেন, এদেরকে বলা হয় স্যাম্পলিং ফ্রেম। একই জিনিস, সবগুলা ইউনিটের যোগফল হচ্ছে স্যাম্পলিং ফ্রেম, সবগুলা ইউনিটের যোগফল হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। আমি গ্রসলি একটা কথা বুঝাইছি, এগুলো কোনোটাই পরীক্ষায় আসবে না, কিন্তু এই টার্মগুলা প্রশ্নের মধ্যে থাকতে পারে। যে টার্মগুলো বলছি এগুলো প্রশ্নের মধ্যে থাকতে পারে এবং ভবিষ্যতে পাস করার পর তো আপনার লাগবেই। তাহলে পপুলেশন হচ্ছে সব মানুষ, এর মধ্যে টার্গেট পপুলেশন হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে মোটা। স্যাম্পলিং পপুলেশন হচ্ছে এই মোটার মধ্যে আপনি তো দুনিয়ার সব মোটা নিয়ে কাজ করতে পারবেন না, 50 জন ওবেসকে আলাদা করবেন, আলাদা করলেন, এই 50 জন হচ্ছে স্যাম্পলিং পপুলেশন। স্যাম্পলিং ইউনিট হচ্ছে প্রত্যেকে, সবগুলোর যোগফল হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। পরীক্ষায় আসবে না, জাস্ট আমি জিনিসটা বুঝালাম। টাইপ অফ স্যাম্পলিং, এই বক্সটা মানে এই পেজটা আপনার জন্য ইনফিনিটি স্টার। টাইপ অফ স্যাম্পলিং যে পেজটা আপনাকে দেখাচ্ছি, এই পেজটা আপনার জন্য ইনফিনিটি স্টার। স্যাম্পলিংটা দুই রকম করে হতে পারে, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং বা র্যান্ডম স্যাম্পলিং। এখানে যে র্যান্ডমের যে দুইটা দিছি দেখেন, সিনোনিম দিছি, প্রবাবিলিটি বা রিপ্রেজেন্টেটিভ। এই আরো কিছু থাকতে পারে, একটু দেখে নিন, আরো কিছু থাকতে পারে, একটু দেখে নিন। হ্যাঁ, আরো কিছু থাকতে পারে, একটু দেখে নিন, খেয়াল রাখেন আর কি। হ্যাঁ, আর নন প্রবাবিলিটি বা নন র্যান্ডম স্যাম্পলিং, নন প্রবাবিলিটি বা নন র্যান্ডম স্যাম্পলিং ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটু খেয়াল করেন, র্যান্ডম মানে হচ্ছে এখানে যে কোনো ধরেন আপনি মোটা লোক নিয়ে করবেন, তাহলে যে কোনো মোটা লোকেরই আপনার স্যাম্পলে আসার সম্ভাবনা আছে। নন র্যান্ডম মানে হচ্ছে যেখানে আপনি বুদ্ধি বিবেচনা করে কিছু কাজ করবেন। নন র্যান্ডম মানে হচ্ছে আপনি আরো দুই একটা প্রশ্ন নেবেন, বুদ্ধি বিবেচনা করে আপনি নিবেন, সেটা হচ্ছে নন র্যান্ডম। বুদ্ধি বিবেচনা কিরকম হতে পারে এটা আমি ভিতরে বলবো যে বুদ্ধি বিবেচনা কিরকম হতে পারে। তো আপনার জন্য ইনফিনিটি স্টার এই অর্থে যে এর প্রত্যেকটা এক্সাম্পল আপনার লাগবে, এবং এখান থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং আমি নিজে যত পরীক্ষা দিছি এখান থেকে আমি প্রশ্ন পাইছি, দয়া করে জিনিসটা একটু গুরুত্ব দিবেন। সো র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে সিম্পল র্যান্ডম, সিস্টেমেটিক র্যান্ডম, ক্লাস্টার, মাল্টি স্টেজ, মাল্টি ফেজড। ধরে নেন আপনি ডাক্তারের, বাংলাদেশের 1 লক্ষ ডাক্তারের সিস্টোলিক ব্লাড প্রেশার কিরকম সেটা নিয়ে কাজ করতে চান, কিন্তু 1 লক্ষ ডাক্তার নিয়ে কাজ করা সম্ভব না, আপনি সেখান থেকে 4000 ডাক্তারকে বেছে নিলেন। তাহলে 1 লক্ষ ডাক্তার থেকে 4000 ডাক্তার কিভাবে আপনি বাঁচবেন, এটা আপনি দুই ভাবে বাঁচতে পারেন। একটা হচ্ছে র্যান্ডমলি বাঁচতে পারেন, আবার বুদ্ধি খাটায় বাঁচতে পারেন। বুদ্ধি খাটালে সেটা নন র্যান্ডম, আর যদি বুদ্ধি না খাটায় র্যান্ডমলি নিলেন, আপনি জাস্ট বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ওখান থেকে ফোন করলেন 4000 ডাক্তারকে যে আপনি কালকে আসবেন, আপনার নিয়ে একটা গবেষণা হবে, বা অ্যাটলিস্ট আপনার ব্লাড প্রেশার মাপা হবে, একটা গবেষণা চলতেছে, সেটা হচ্ছে র্যান্ডম। আর নন র্যান্ডম হচ্ছে বুদ্ধি বিবেচনা করে। বুদ্ধি বিবেচনা কিরকম হতে পারে সামনের দিকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে আপনার যেটা লাগবে, এই পেজটা হচ্ছে ইনফিনিটি স্টার, পুরো জিনিসটা আপনাকে মুখস্থ করতে হবে। এই পাশে 5টা আছে, এই পাশে 4টা আছে। কি কি 4টা? কনভিনিয়েন্ট, জাজমেন্টাল, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। এদিকে 4টা আছে, এদিকে আছে 5টা, সিম্পল র্যান্ডম, সিস্টেমেটিক র্যান্ডম। তার মানে দুটো জিনিসের মধ্যে র্যান্ডম শব্দটা আছে, মুখস্থ করতে কষ্ট হওয়ার কথা না। ক্লাস্টার, মাল্টি স্টেজড, মাল্টি ফেজড, একদম ঠোঁটস্থ করবেন, কিছু বোঝেন বা না বোঝেন। সামনে আমি কিছুটা বুঝাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা ভাই একদম মুখস্থ করবেন।
ঠিক আছে, একটু আপনার সামনে রেখে দিচ্ছি, মোটামুটি 30 সেকেন্ড একটু দেখেন, আপনার সামনে রেখে দিচ্ছি মোটামুটি 30 সেকেন্ড একটু দেখেন বোঝেন কিনা, 30 সেকেন্ড একটু দেখার চেষ্টা করেন বোঝেন কিনা। বোঝা যায়? বোঝার তো কিছু নাই, মুখস্থ একবার, মানে আমি আপনাকে ওয়েট করে নিলাম এই কারণেই যে ওই সেম জিনিসই, এটা জাস্ট ইন্টারনেট, ওটা আমি নিজে লিখছি, এটা ইন্টারনেট থেকে নিছি, এখানে ওই সিম্পল র্যান্ডম সিস্টেমেটিক ওই একই সেম জিনিস আছে। হ্যাঁ, আপনি একটু আমাকে প্রবাবিলিটি স্যাম্পলিং এর 3টা এক্সাম্পল কেউ বলতে পারবে? প্রবাবিলিটি, হোয়াট ইজ প্রবাবিলিটি বলেন তো, র্যান্ডম না নন র্যান্ডম? র্যান্ডম। প্রবাবিলিটি মানে হচ্ছে র্যান্ডম। এখন আমাকে র্যান্ডমের 3টা উদাহরণ কেউ যদি আমাকে বলতে পারেন আমি কৃতজ্ঞ থাকতাম। সিম্পল র্যান্ডম Simple স্যাম্পলিং, random, systemic semi-random, cluster cluster sampling, sampling, multi-stage, multi-stage, মাল্টি স্টেজ মাল্টি ফেজ। একটু কেউ কষ্ট করে আমাকে নন র্যান্ডম বলেন তো ভাই। Snowball Continuous, Jasmine, snowball, Purposely, কোটা আর কি? snowball, snowball, কনভিনিয়েন্স convenience, আর convenience, আরেকটা Jasmine, purposive, পারপোসিভ। আচ্ছা ঠিক purposive বা ঠিক আছে, judgmental। আমি এই 5, 4, 9টারই একটা করে উদাহরণ বলবো, আপনার মাথায় যতটুকু ঢোকে আমি এই 9টারই একটা করে উদাহরণ দিব, আপনার মাথায় যতটুকু ঢোকে আমি আমার মতো করে চেষ্টা করব এই 9টা উদাহরণ দেওয়ার পরে জাস্ট আপনি একবার রিক্যাপিচুলেট করে দিবেন আমাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ফার্স্ট আসেন, জিনিসটা সহজ না, একটু কঠিন। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর একটা উদাহরণ, খুব সিম্পল উদাহরণ হচ্ছে র্যাফেল ড্র। আপনি যে র্যাফেল ড্র হচ্ছে, ধরে নেন যে আমাদের ডাক্তারদের যে কোম্পানির প্রোগ্রাম, হাজার হাজার লক্ষ লক্ষ র্যাফেল ড্র, সেখানে যে কোনো একটা নাম আসতে পারে এবং র্যাফেল ড্র ফাইনালি করার আগে দেখেন একটা গোটা দেওয়া হয়, তারপরে যে গোটা দেওয়া হয় কেন? কারণ উপর নিচে বায়াসনেস যেন না থাকে। তারপর গোটা দেওয়া হওয়ার পরে ওখানে ধরে নেন 30 জনকে নিয়ে করা হচ্ছে, 30 জনের প্রত্যেকের আসার সম্ভাবনা আছে, এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটা হচ্ছে র্যাফেল ড্র, ঠিক আছে? এক মনে রাখেন। নেক্সট আসেন সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। এক্সাম্পলটা আমি আমার সুবিধার জন্য মনে রাখছি, মানে এখানে লিখে রাখছি, মানে এই এক্সাম্পল পরে আপনি কিছু বুঝবেন না, আমি বলতেছি তারপরে বুঝবেন। ধরে নেন আপনি একটা হাসপাতালে কাজ করেন, এটা হেলথ কমপ্লেক্স হতে পারে, ক্লিনিক হতে পারে, যেই হোক। এই হাসপাতালে প্রত্যেকদিন আউটডোরে 250 জন রুগী আসে, আপনি 8টা থেকে 2:30 পর্যন্ত রুগী দেখেন, তাহলে 250 জন রুগী দেখতে 2:30 পর্যন্ত দেখতে আপনার কিন্তু হেভি কষ্ট হয়। এখন আপনি চিন্তা করতে পারেন এই 250 জন বা 300 জন বা 400 জনের মধ্যে কত জনের হাইপার টেনশন আছে, এটা আমি একটু গবেষণা করতে চাই। তাহলে গবেষণা করতে গেলে ইথিক্যালি আপনার যেটা করতে হবে, সবার বিপি মাপতে হবে, যেটা ইম্পসিবল, আপনার তো সময় 1 মিনিট। ইথিক্যালি সবার বিপি মাপতে হবে, কিন্তু আপনার তো এটা সম্ভব না। আপনার তো এর চেয়ে বুদ্ধি করে কিছু করা যায় কিনা, তখন আপনি করলেন কি, আপনি র্যান্ডমলি একটা রুগী নিলেন, 3 নাম্বার রুগী, হ্যাঁ র্যান্ডমলি নিলেন, আপনার 3 নাম্বার রুগীর আপনি বিপি মাপলেন, এরপরে আপনি 20 যোগ করে দিলেন, আপনি 23 নাম্বার রোগীর বিপি মাপলেন, তারপর আরো একটা 20 যোগ করে দিলেন, আপনি 43 নাম্বার রোগীর বিপি মাপলেন, আরো যোগ করে দিলেন, এভাবে আপনি 63 নাম্বার রোগীর বিপি মাপলেন। এভাবে প্রত্যেক 20-এর ইন্টারভালে যদি করেন তাহলে 20 গুণন 20 400, একটু খেয়াল করে দেখেন, আপনি যখন 20টা স্যাম্পল নেওয়া হবে তখন আপনার 400 রোগী দেখা হবে, 400 রোগীর মধ্যে আপনি 20টা স্যাম্পল নিছেন, এটা হচ্ছে সিস্টেমেটিক র্যান্ডম। আপনি র্যান্ডমলি নিছেন, মানে স্টার্টিং পয়েন্টটা তো র্যান্ডম ছিল, তাই না? কিন্তু আপনি একটু সিস্টেমেটিক সিস্টেম এখানে অ্যাপ্লাই করছেন, এটা হচ্ছে সিস্টেমেটিক র্যান্ডম। আমি নিচের ছবিটা জাস্ট আপনার ক্লাস নেওয়ার আগে নেট থেকে নামাইছি, এটা বায়োস্ট্যাটের জিনিস আমি নিতে পারিনি, এটা জাস্ট স্ট্যাটিস্টিক্স। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে 12টা লোক আছে, 12টা লোকের ছবি আছে। এখন আপনি 12টা লোক নিয়ে গবেষণা করবেন, কিন্তু আপনার এত টাইম নাই, তাহলে করছে কি ওরা, দেখেন 3 নাম্বার নিছে, এরপরে নিছে 6 নাম্বার, এরপরে নিচে 9 নাম্বার, এরপরে নিচে 12 নাম্বার। এই 4টা লোক নিয়ে ওরা গবেষণা করে একটা রেজাল্ট দিবে, রেজাল্ট দিয়ে বলবে কি আমি যে এই 12টা লোকের রেজাল্ট দিলাম। দিস ইজ সিস্টেমেটিক র্যান্ডম। সে ওখানে একটু বুদ্ধি খাটাইছে। এখন এটা কখন দরকার হয়, যখন পপুলেশনের সংখ্যা বেশি হয়, তখন সিস্টেমেটিক র্যান্ডম করা ছাড়া কোনো উপায় থাকে না, ঠিক আছে? নেক্সট আসেন, এবার আসেন স্ট্র্যাটিফাইড র্যান্ডম। স্ট্র্যাটিফাইড র্যান্ডমের প্রয়োজনীয়তা কি সেটা আমি একটা কথা বলি। ধরে নেন আমি কোচিং এ ক্লাস নেই, আমার কোচিং এ 100 জন ডাক্তার আছে, পুরুষ মহিলা সব সহ।
এখন আমি একটু ঠিক করতেছি যে এই 100 জন ডাক্তারের মধ্যে 5-10 জন ডাক্তারের সাথে আমি পার্সোনালি কাজ করব, তাতে তাদের কিছু উপকার হবে, আমার কিছু উপকার হবে। এখন এই 10 জন ডাক্তারের মধ্যে আমি র্যান্ডমলি নেওয়া শুরু করলাম। র্যান্ডম নিতে যে ঝামেলায় পড়লাম যে 9 জনই ফিমেল চলে আসলো আর 1 জন মেল চলে আসলো। তখন আপনার এটার এই রেজাল্ট চলে আসার পরে আপনার একটু বিরক্ত লাগবে যে না, আমি তো আসলে ছেলে মেয়ের সংখ্যাটা সমান হলে আমার জন্য ভালো হতো, আমি তো আসলে এরকম চাইনি। 9 জনই ফিমেল আসলো, 9 জন ফিমেলের সাথে কাজ করা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে একজন মেলের বিপরীতে। তখন যেটা করলেন যে আপনি বা আমি যেটা করলাম সেটা হচ্ছে 100 জন স্টুডেন্টকে আপনি 2 ভাগে ভাগ করলাম যে ভাই ছেলেরা আপনারা একদিকে যান তো ভাই, আর মেয়েরা একটু একদিকে যান। ছেলেরা একদিকে যান আর মেয়েরা একদিকে যান। এরপর আপনি মেয়েদের মধ্যে 5 জনকে নিলেন, ছেলেদের মধ্যে 5 জনকে নিলেন, দুটা গ্রুপ হয়ে গেল। দিস ইজ স্ট্র্যাটিফাইড র্যান্ডম। স্ট্র্যাটিফাইড, আপনার এপিথেলিয়াম মনে আছে? স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বলতে কি বোঝায় বলেন তো? এপিথেলিয়াল লাইনিং এপিথেলিয়াম পড়ছেন না? স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বলতে কি বোঝায়? কেউ একজন বাংলা বলতে পারবেন স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বলতে কি বোঝায়? আমি আসলে স্ট্র্যাটিফাইড এর মিনিং শুনতে যাচ্ছি, এজন্য স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম ধরছি। যে কেউ বলতে পারেন? লেয়ার বেশি ভাই একাধিক লেয়ার, খুব সিম্পল। এরকম লেখা থাকে না সিম্পল কলামনার এপিথেলিয়াম। একাধিক লেয়ার। ভাই দেখেন সিম্পল কলামনার এপিথেলিয়াম মানে এরকম লম্বা লম্বা কোষ। কলামনার, কলাম মানে তো লম্বা, তাই না? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম মানে এরকম। কিন্তু যদি বলে হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার, তখন এরকম এরকম একাধিক থাকবে। হ্যাঁ, আমি আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন। আমার এপিথেলিয়ামের ক্লাস আছে, পারলে দেখেন, আধা ঘন্টার ক্লাস আছে ইউটিউবে। এখন প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম মানে হচ্ছে আমি একাধিক গ্রুপ এখান থেকে নিব, একাধিক গ্রুপ নিব আমি। ঠিক আছে, একটা ছেলেদের গ্রুপ, একটা মেয়েদের গ্রুপ। ছবি দেখেন, এই যে দেখেন সবুজ কালার ধরে নেন এটা মেয়ে, আর এই যে এই কালার এটা ধরে নেন ছেলে। এখান থেকে আপনি তিনটা নেবেন, বাস ঝামেলা শেষ। ঠিক আছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম কারো বুঝতে ঝামেলা আছে? নেক্সট আগাবো। এবার আসেন ক্লাস্টার স্যাম্পলিং। আমি উদাহরণটা আপনি আগে বুঝবেন না, আমি আগে বলি আপনার সঙ্গে। আপনি আপনার গবেষণার বস্তু হচ্ছে গার্মেন্টস ওয়ার্কারদের হেলথ, গার্মেন্টস ওয়ার্কারদের হেলথ, হেলথ হ্যাজার্ড। ঠিক আছে, এখন এই হেলথ হ্যাজার্ডের জন্য আপনি ঠিক করছেন আপনি একটা চেস্ট এক্সরে করবেন, তাদের সিবিসি করবেন, তাদের হচ্ছে আপনি একটু এমটি টেস্ট করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনি এরকম কিছু টেস্ট করবেন তাদের, হ্যাঁ, এরকম ঠিক করে রাখছেন। এখন আপনি চিন্তা করলেন যে আমরা তো বাংলাদেশের ঢাকায় তো 100 ফ্যাক্টরি আছে, আমরা 100 ফ্যাক্টরি ভিজিট করা সম্ভব না। আপনি চলে গেলেন অনন্ত জলিলের ফ্যাক্টরিতে। অনন্ত জলিলের ফ্যাক্টরি আপনারা মোটামুটি সবাই গ্রসলি জানেন যে লোকটার টাকা পয়সা বেশি আছে এবং গরিবদের সে ভালোবাসে, সুতরাং সে তার ওয়ার্কারদের ভালো একটা সাপোর্ট দেয়, ভালো একটা সাপোর্ট দেয়। হ্যাঁ, তার ওখানে ডাক্তার রাখছে, স্যালারি একটু বেশি দেয়, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। ওখানে যে আপনি মানে দেখলেন যে মানে 100টা ওয়ার্কার নিয়ে পরীক্ষা করে দেখলেন যে একজন একটু অসুস্থ, বাকি 99 জনই সুস্থ। আপনি কি ফাইনালি ঢাকায় আপনার বিসিপিএস বা বিএসএম এ এসে বলতে পারবেন যে ঢাকা শহরের গার্মেন্টস ওয়ার্কারদের 99%ই ভালো আছে, 1%-এর খারাপ আছে? এটা বললে কি আপনার রিপোর্টটা ঠিক হবে কিনা? উত্তর হচ্ছে হবে না। কারণ অনন্ত জলিল বাদেও আমাদের এখানে খারাপ অনেক লোক আছে। যেমন ধরে নেন যে জিকে শামীম আছে, টাকার মালিক, তারও তো 2-4টা হেলথ আছে, তাই না, গার্মেন্টস আছে। তো আপনাকে যেটা করতে হবে এই 100টার মধ্যে আপনি 10টা ফ্যাক্টরিতে যান এবং প্রত্যেকটা ফ্যাক্টরির 10টা করে রোগী দেখেন, 10টা করে গার্মেন্টস, 10টা করে কর্মী দেখেন। তাহলে আপনি যে 10টা ফ্যাক্টরিতে গেলেন, এই 10টা হচ্ছে আপনার ক্লাস্টার, কারণ সেখানে ভালো আছে খারাপও আছে। একটু খেয়াল করে দেখেন, এই যে এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ধরে নেন গার্মেন্টস, এদের মধ্যে আপনি এই 2টা জায়গায় গেলেন, এই 2টা হচ্ছে ক্লাস্টার। ঠিক আছে, এই 10টা, এই যে এগুলো হচ্ছে গার্মেন্টস, এর মধ্যে আপনি 2টা জায়গায় গেলেন, এইগুলো হচ্ছে ক্লাস্টার। আমি জাস্ট গ্রসলি আপনাকে বুঝালাম যে ধরে নেন এটা হচ্ছে ঢাকা শহর, ঢাকা শহরে আপনি এই 3টা জায়গায় গেলেন, যে জায়গাগুলো মার্ক করে দিলাম এগুলো হচ্ছে ক্লাস্টার, যদিও এখানে সব জায়গায় গিয়ে আছে। এই আর কি। পরেরটা আসি, মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং, আপনি এটা জিনিসটা কেন প্রয়োজন পড়তেছে সেটা আগে আপনাকে বুঝতে হবে।
মাল্টি টেস্ট কেন প্রয়োজন পড়তেছে? আপনার এই কথাগুলো শুনলে বিরক্ত লাগতেছে, এটা জানি, আমার নিজেরও ক্লাস করতে বা পড়াইতেও বিরক্ত লাগে, উপায় নেই, জিনিসটা জানতেই হবে। দুটা কারণে, পার্ট 1 এর জন্য, পার্ট 1 এর পরেও। রেসিডেন্সি চান্স পেতে লাগে না, কিন্তু রেসিডেন্সির পরেই লাগবে, সো ভেরি ইম্পর্টেন্ট। মাল্টি স্টেজ স্যাম্পলিং, আগে আমি বলি যে মাল্টি স্টেজ কেন। স্টেজ আপনি বুঝতে পারতেছেন, কয়েকবার, স্টেজ মানে বার, তাই না? এখন আপনি বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের টিনের বাড়ি আছে, এটা আপনি একটু গবেষণা করতে চান। কত পার্সেন্ট মানুষের টিনের বাড়ি আছে? আপনি রাজশাহী করলেন, আপনি রাজশাহী যে গবেষণা করলেন, করে দেখলেন যে 1% মানুষের আছে। আপনি এসে ঢাকায় বললেন যে বাংলাদেশে 1% মানুষের টিনের বাড়ি আছে, আপনার রেজাল্টটা হবে ভুল। এরপর আসেন, আপনি রংপুর গেলেন, কথার কথা, রংপুরে যে দেখলেন 25% মানুষের টিনের বাড়ি আছে। আপনি ঢাকায় এসে বললেন যে 25% মানুষই বাংলাদেশে টিনের বাড়ি ইউজ করে, সেটাও হবে ভুল। ভুল হবে না? তাহলে আপনাকে মাল্টি স্টেজ জিনিসটা কি আমি একটু বলে দিই। মাল্টি স্টেজ জিনিসটা হচ্ছে আপনাকে 6টা বিভাগ নিতে হবে আগে, 6টা বিভাগ। প্রত্যেক বিভাগের ধরে নেন 4টা করে জেলা নিলেন, প্রত্যেক বিভাগের 4টা করে জেলা নিলেন। 6টা বিভাগ, 6টা বিভাগের কথার কথা 4টা করে জেলা নিলেন। প্রত্যেকটা জেলার মধ্যে আবার 2টা করে থানা নিলেন, প্রত্যেকটা থানার মধ্যে 2টা করে ইউনিয়ন নিলেন, প্রত্যেকটা ইউনিয়নের আবার 3টা করে বাড়ি আপনি নিলেন। এখন এখানে টোটাল এভাবে যদি করা হয় তাহলে টোটাল দেখা যাচ্ছে যে কথার কথা 200টা বাড়ি হবে। এই 200টা বাড়ি নিয়ে আপনি একটা ফাইনাল রেজাল্ট দিলেন যে এখানে 5% লোক, এখানে 5% লোক টিনের বাড়ি ইউজ করে। দিস ইজ মাল্টি স্টেজ স্যাম্পলিং। কিছু কিছু স্টাডির বা কিছু কিছু গবেষণার মানে কোয়ালিটি বাড়ানোর জন্য এরকম স্টেজ বাই স্টেজ নেওয়া হয়, ঠিক আছে? যেমন রাজশাহীতে গেলে সেটা পুরোপুরি ভালো রেজাল্ট আসতেছে না, আবার রংপুরে দেখা যাচ্ছে সেখানে টিনের বাড়ি বেশি, সেখানে গেলেও ভালো রেজাল্ট, আবার ঢাকায় সেখানে টিনের বাড়ি কম, কথার কথা, নোয়াখালী সেখানে টিনের বাড়ি বেশি, এরকম কম বেশি হতে পারে। সুতরাং আপনাকে এইভাবে স্টেজ করে যদি না হয় আপনার রেজাল্টটা ভালো আসার সম্ভাবনা থাকে। নেক্সট আসেন মাল্টি ফেজ স্যাম্পলিং, ওটা ছিল মাল্টি স্টেজ, এখানে মাল্টি ফেজ। আমি এখন আপনাকে বলি যে আমি ধরেন যে পিজিতে কাজ করি, আমার হচ্ছে কি যে শাহবাগে কতজন টিবি রোগী থাকে, এটা আমাকে বের করতে হবে। শাহবাগে কতজন টিবি রোগী আছে? এখন শাহবাগে প্রতিদিন 1 লক্ষ লোক আসে। আপনি 1 লক্ষ লোকের যদি আপনি টিবি পরীক্ষা করতে যান তাহলে তো আপনার খবর আছে, তাই না? তাহলে আমাকে মাল্টি ফেজটা কিরকম এটা আমি একটু বলি, আপনি শোনেন। আপনি প্রথম দিন একটা মাইকিং করে দিলেন শাহবাগে যে আগামীকালকে পিজি হসপিটালে বা আমার কাছে ধরে নেন পিজি হসপিটালের মেডিসিন বিভাগে দেখা করবেন তারাই যাদের 3 সপ্তাহের জ্বর এবং কাশি আছে। দেখা গেল যে সেখানে 20,000 লোক পরের দিন চলে আসছে, তাহলে আপনার একটা ফেজ পার হলো। 20,000 লোককে কিন্তু আপনি পেয়ে গেছেন যাদের 3 সপ্তাহের জ্বর এবং কাশি আছে, খেয়াল করে দেখছেন? এরপরে 20,000 রোগীর আপনি এমটি টেস্ট করলেন, এমটি টেস্ট 20,000 লোকের এমটি টেস্ট করার পরে আপনি দেখলেন যে 1,000 লোকের এমটি পজিটিভ, তাহলে বাকিগুলাকে আপনি বাদ দিয়ে দিলেন। 1,000 লোকের আপনি এক্স রে করলেন, ঠিক আছে? এক্স রে করে দেখা গেল যে 500টা লোকের এক্স রেতে সাদা মানে আপনার শ্যাডো আছে, এক্স রেতে শ্যাডো আছে, বাকি 500 রোগীর এক্স রে নরমাল, বাদ দিয়ে দিলেন। যে 500 রোগীর শ্যাডো আছে তাদের আপনি স্পুটাম পরীক্ষা করলেন, দেখা গেল যে মাত্র 100টা রোগীর স্পুটাম পজিটিভ পাওয়া গেল। এই যে ধাপে ধাপে আমি করলাম, এটা হচ্ছে মাল্টি ফেজ স্যাম্পলিং। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারতেন, ভাই আপনার কি সমস্যা, আপনি ওই যে 20,000 রোগী আসছিল আপনি সবার 3টা পরীক্ষা দিলেন না কেন? আপনি সবারই আপনি করতে পারতেন, এমটি করেন, এক্স রে করেন, স্পুটাম এক্সামিনেশন করেন, তাহলে তো ঝামেলা শেষ। উত্তরটা আমি আপনাকে আগেই দিয়ে দিছি যে কোনো স্টাডি করতে আপনার খরচ কম হওয়া লাগবে। যেখানে খরচ বেশি দেখাবেন আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না। আপনি যদি খরচ বেশি শো করেন আপনার পরীক্ষায় জীবনও পাস হবে না, এবং আপনার স্টাডিটা বা আপনার যে রিসার্চটা এটা একটা ফলস রিসার্চ হবে। আশা করি আমি বুঝাতে পারছি। নেক্সট আসেন কনভিনিয়েন্ট স্যাম্পলিং। কনভিনিয়েন্ট স্যাম্পলিং হচ্ছে উদাহরণ হচ্ছে এই মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট কারা প্রথমে কি দিছে জানেন? এটা তো আপনারা সবাই জানেন, মাইক্রো ক্রেডিট হচ্ছে গ্রামীণ ব্যাংক দিছে, ডক্টর কামাল নাকি ডক্টর ইউনিস। এখন প্রশ্ন হচ্ছে ইউনুস সাহেবের মাথায় এটা কখন প্রথম আসলো? ইউনুস সাহেব চিটাগাং ইউনিভার্সিটির
ইউনিভার্সিটিতে সম্ভবত কিছু একটা নিয়ে কাজ করতেছিলেন বা শিক্ষক ছিলেন ওই সময়, চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। তো বিকালবেলা উনি ইউনিভার্সিটির আশেপাশে বেড়াতে যেতেন। ধরে নেন এটা একটা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, বিকালবেলা আশেপাশের এলাকায় উনি বেড়াতে যেতেন। যে দেখতেন যে ওখানকার মহিলা তাদের বেশিরভাগ হাজবেন্ডই দেশের বাইরে থাকে, এই জন্য টাকা ঠিকঠাক মতো পাঠাতে পারে না, ওরা একটু অভাবে থাকে। তো উনি কিছু মহিলাকে টাকা ধার দিতেন, না টাকা দিতেন, ধার না টাকা দিতেন। উনি কিছু মহিলাকে টাকা দিতেন যে ঠিক আছে আপনার, উনি যেহেতু ধনী মানুষ ছিলেন, টাকা দিয়ে দেখতেন যে ঠিক আছে আপনি এটা দিয়ে আপনার অভাব দূর করেন। তো উনি যেটা লক্ষ্য করলেন সেটা হচ্ছে কিছুদিন পরে ওই মহিলাদের স্বামী যখন বিদেশ থেকে টাকা পাঠাতো, টাকাটা ওনারা ফেরত দিয়ে দিতেন আবার। এই কনসেপশন থেকেই দেখছেন যে আস্তে আস্তে এভাবে ওনাদের একটু উপকার হচ্ছে। এই কনসেপশন থেকেই কিন্তু উনি মাইক্রো ক্রেডিটের কনসেপশনটা নিয়ে আসছেন, তারপর গোটা বাংলাদেশে দিচ্ছেন। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ওনার বাড়ির কাছে লোক দিয়ে উনি গবেষণা করছেন, উনি চিটাগাং ইউনিভার্সিটিতে কাজ করছেন, তার আশেপাশের লোকজন দিয়ে গবেষণা করছেন, হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং। দেখেন, পপুলেশন হু আর কনভিনিয়েন্টলি অর রেডিলি অ্যাভেলেবল, যেই পপুলেশনটা তার বাড়ির কাছে পাশে আছে এটাকে বলা হয় কনভিনিয়েন্স স্যাম্পলিং। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসেন কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং হচ্ছে ধরে নেন যে কোভিড এর বর্তমানে ইম্প্যাক্ট কি দেশের উপরে, আপনি দুটা ডাক্তারের কাছ থেকে শুনলেন, নার্সের কাছ থেকে শুনলেন, দুইজন পুলিশের কাছ থেকে শুনলেন, দুইজন মসজিদের ইমামের কাছ থেকে শুনলেন কোভিড এর জন্য মানুষজন মসজিদে কম আসতেছে, তবে বাসায় নামাজ বেশি বেশি পড়তেছে, মানুষের মরার ভয় বাড়তেছে, নার্স বলতেছে কোভিড হলে কি হবে, কেউ মাস্ক পরে না, ইত্যাদি ইত্যাদি মিলে একটা গবেষণা করছেন। এটা হচ্ছে কোটা স্যাম্পলিং। আপনাকে নার্স নিতে হবে, ডাক্তার নিতে হবে, ইমাম নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। দেখেন এত বড় স্যাম্পলিং পপুলেশন, কিন্তু এর মধ্যে আপনি শুধুমাত্র এই নার্স ডাক্তার এদেরকে নেবেন, এই নার্স ডাক্তারদের আলাদা কোটা আছে, এই আর কি, খুব বেশি জানা লাগবে না। স্নোবলটা বলি, এটা একটু মজার। ধরে নেন আপনার গবেষণা হচ্ছে ইয়াবা রোগীদের হেলথ স্ট্যাটাস নিয়ে, ইয়াবা রোগী যারা ইয়াবা খায়। এখন প্রশ্ন হচ্ছে ইয়াবা কে খায়, সে কি এসে বলবে আপনাকে? ইয়াবা রোগী কিন্তু 100টা ইয়াবা রোগী কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন, 100 জন ইয়াবা রোগী খুঁজে পাওয়া খুব কঠিন। তা আপনি বহু কষ্ট করে একজন ইয়াবা রোগী খুঁজে পাইলেন, এখন তার আপনি হেলথ স্ট্যাটাস দেখার জন্য তাকে আপনি আপনার হাসপাতালে নিয়ে এসে আপনি চেস্ট এক্সরে করলেন, সিবিসি করলেন, তার একটা ইসিজি করলেন এবং এগুলো ফ্রি করে দিলেন। তখন এই জিনিসগুলো যখন ফ্রি করে দিলেন, তখন এই ইয়াবা রোগী তার কিন্তু কিছু বন্ধু আছে, তারাও ইয়াবা খায়, তাদেরকেও কিন্তু সুপ করে পরের দিন নিয়ে আসবে, স্যার এদেরকেও একটু করে দেন পরীক্ষা। পরের দিন যাদের করলেন তারা আবার আরো 10টা ইয়াবা রোগীকে ধরে নিয়ে আসবে। এটা হচ্ছে স্নোবল। দেখবেন যে বরফের যে বল, যখন এই শীতের দেশে বরফ যখন নিচের দিকে যায় তখন আস্তে আস্তে বরফের সাইজটা বড় হয়। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ফার্স্ট ইয়াবা রোগী, সে কিন্তু 1 জন 2 জন 3 জনকে নিয়ে আসছে, এই 2 জন আবার আরো 3 জনকে নিয়ে আসছে, এভাবে স্নোবল স্ল্যাম্পিং করা হয়। ঠিক আছে, বিশেষ করে যারা ড্রাগ ইউজার থাকে তাদেরকে নিয়ে যে পরীক্ষা। এখন একটু বলেন, এতক্ষণ পর্যন্ত যেগুলো আপনাকে বললাম সরাসরি পরীক্ষায় আসবে না, এতক্ষণ পর্যন্ত আপনাদের যা বলছি এগুলো কখনোই সরাসরি পরীক্ষায় আসবে না, যে কোনটা স্যাম্পলিং কিভাবে করা হচ্ছে। কিন্তু পরীক্ষায় কিছু সিঙ্গেল বেস্ট প্রশ্ন থাকে, পরীক্ষায় কিন্তু সিঙ্গেল বেস্ট প্রশ্ন থাকতে পারে যে আপনি ড্রাগ ইউজারদের নিয়ে কাজ করতে চান, কোন ধরনের স্যাম্পলিংটা বেস্ট হবে। তো আপনার যদি সবগুলো স্যাম্পলিং বোঝা থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য ইজি হবে, সবগুলো স্যাম্পলিং যদি আপনার বোঝা থাকে তাহলে এটা আপনার জন্য ইজি হবে, আশা রাখছি। সুতরাং কোন স্যাম্পলিং কি গ্রস ধারণা থাকলেই হবে, কোন স্যাম্পলিং কিরকম এটার একটা গ্রস ধারণা থাকলেই হবে। খুব বেশি জটিল করে আপনার ভিতরে স্যাম্পলিং এর ভিতরে আপনি যে ম্যাট্রিক্স বা জেনেসিসের গাইডে পড়বেন দরকার নাই ভাই, কোন স্যাম্পলিং কি এটা গ্রসলি জানলেই হবে। আমি কি সামনের দিকে আগাবো না আরেকটা ক্লাস নিব? আমি একটু স্লাইডের সংখ্যা দেখি, তারপরে আমি একটু আপনাদের জানাচ্ছি। দাঁড়ান, মেজার্স অফ মইন মোড। সত্যি কথা বলতে আরো মিনিমাম 1.5 ঘন্টা লাগবে। আমার মনে হয় যে আজকে এই পর্যন্ত শেষ করি, আর একটা ক্লাস নিলে ভালো হয়। আজকে এই পর্যন্ত শেষ করি, আর একটা ক্লাস নিব। তবে আপনারা আজকে শেষ পর্যন্ত যে 15 জন ছিলেন তাদের আমার অনুরোধ হচ্ছে এতটুকু আপনার বই থেকে পড়ে নেবেন, আপনার যে বই ইউজ করেন যতটুকু পড়ালাম এটা বই থেকে পড়ে নেবেন, ঠিক আছে? এটা অনুরোধ করতেছি। আর হচ্ছে এটার যে এই যতটুকু আজকে পড়ালাম সেই ভিডিওটা হচ্ছে হিস্টামিন বা কারেন্ট ব্যাচ গুলোতে থাকলেও এটা আমি ক্রিয়েটিভেও দেওয়ার ব্যবস্থা করতেছি, কিন্তু সেকেন্ড
ভিডিওটা হয়তো ক্রিয়েটিভে যাবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে 15 জন করলেন, আমার বেশি মানুষ দরকার নাই, একটু আপনারা ইন্টারেক্টিভ থাকেন তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আজকের ক্লাস নিয়ে। মানে যদি 2-4 জনেরও খারাপ লেগে থাকে তাহলে আমাকে একটু মেসেঞ্জারে বলবেন যে কোন কোন জিনিসগুলো আমার নেগেটিভ পার্ট ছিল, যেটা সামনের ক্লাসে আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। যে ভাই আপনি ওইটা না ভালো বুঝাতে পারেননি, বা ওইটা না আপনি এরকম বুঝাইছেন। ঠিক আছে, নেগেটিভ পার্ট গুলো আমাকে একটু আলাদা করে ধরে দিবেন। সবার সামনে বললে অনেক সময় মন খারাপ লাগতে পারে, আপনি সরাসরি মেসেঞ্জারে বলেন বা ইয়েতে বলেন, আমি চেষ্টা করবো এটা পরের ক্লাসে ঠিকঠাক করে দেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আপনারা সবাই ভালো থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ক্লাস অনেক ভালো হয়েছে। অনেক Thank you, ভালো ভাইয়া। লাগলো। ঠিক আছে ভাই, আপনাদের সবাইকে, ভাইয়া আপু আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। আমি পরের ক্লাসের সময়টা আমি মানে বলে দিব, হ্যাঁ গ্রুপে আমি বলে দিব। হয়তো একটু দেরি করে নেই, এই রেসিডেন্সি পরীক্ষাটা শেষ হোক, আপনারা এর মধ্যে আস্তে আস্তে একটু পড়েন, তারপরে পরের ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম অনেকখানি পড়ায় ফেলছি, এটা দিয়ে আপনার হয়তো 60% পড়া কভার হয়ে যাবে। হ্যাঁ, আপনি মোটামুটি 3টা প্রশ্ন কমন পাবেন এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। Thank you.